অন্ধকার ওরে ছিল আমার একটি কামরা। লজ্জাবতী রে। দিনের আলো সেথায় প্রবেশ করতে ব্যর্থ। ধুলো মাখা মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে এক ব্যক্তি। আখি যুগলো কালো কাপড়ে আবৃত। ক্ষীণ স্বরে একটু পরপর পানির জন্য আকুতি করছে সে। কিন্তু আফসোস, তাকে এক বিন্দুও পানি পান করানোর জন্য কেউ নেই সেখানে। কামরার ঠিক মধ্যখানে শক্ত রশিতে আবদ্ধ হয়ে মেঝেতে পড়ে রয়েছে সে। পেছনে কাঠের একটি চেয়ার। এই কামরায় চেয়ার ব্যতীত অন্য কোনো আসবাব নেই। জানালা রয়েছে ক্ষুদ্রাকৃতির একটি, তাও বন্ধ, জ্যাম হয়ে গেছে। লোকটির দুহাত পেছনে মুড়ে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। দু পায়ের টাকনু মোটা রশিতে আবদ্ধ। নিজেকে ছাড়ানোর কোনো পন্থা খুঁজে পাচ্ছে না সে। অনেকটা সময় এভাবেই পেরিয়ে যায়। ক্ষীণ চেতনায় থাকা ব্যক্তিটির কর্ণকুহরে পৌঁছায় কারোর পদধ্বনি। কেউ আসছে, একজন নয়, একাধিক পদধ্বনি ভেসে আসছে শ্রবণ ইন্দ্রিয়ে। তার ভাবনাকে সত্যি করে বদ্ধ কামরার দরজা খুলে ভেতরে প্রবেশ করে দুজন লোক। মোটাসোটা দেহের অধিকারী ব্যক্তিটি মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় পথ ধরে এগিয়ে যায় সুইচ বোর্ডের সন্নিকটে। সুইচ টিপে রুমটি আলোকিত করে তোলে। স্বল্প ভোল্টেজের হলদে আভা ফুটে উঠে অন্ধকার দূর করে দেয়। দ্বিতীয় ব্যক্তিটি এতক্ষণে কাঠের চেয়ারটা নিজের কাছে টেনে নিয়ে বন্দী লোকটির ঠিক সামনেই বসে পড়ে। বাঁ পায়ের উপরে ডান পাটি তুলে আয়েশ করে বসেছে সে। তীক্ষ্ণ দৃষ্টিতে বন্ধির দিকে তাকিয়ে রয় খানিকক্ষণ। বদ্ধ কামরা নীরবতা ভঙ্গ করে চেয়ারে বসে থাকা লোকটি বলে ওঠে, সবুজ মিয়া, হোয়াটসঅ্যাপ? এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? হলেও কিচ্ছু করার নেই। যতক্ষণ অবধি না মুখ খুলবে ততক্ষণ ঠিক এভাবেই থাকতে হবে। কে বলতে পারে হয়তো এর চেয়েও করুণ অবস্থা হবে। লোকটি ঠান্ডা কণ্ঠ অগ্রাহ্য করে বন্ধী লোকটি ক্ষীণস্বরে পানির আবদার জানায়। এতে বক্র হাসির রেখা ফুটে ওঠে সম্মুখে থাকা ব্যক্তিটির অধরকোণে। কি পানি চাই? ভাবে না তো। আগে ভালোই ভালোই বলে ফেলো মঞ্জু সাহেব কোথায়। যত দ্রুত ওনার খোঁজ দেবে তত দ্রুতই তোমার দুরবস্থা দূর হবে। নাও চয়েস ইজ ইয়োর্স। বলবো না, আমি বলবো না। ক্ষীণ স্বরে থেমে থেমে বলে ওঠে বন্দি লোকটি। বলবে না? ওকে ফাইন। তেড়া লোককে কি করে সোজা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ডান পা জমিনে নামিয়ে উঠে দাঁড়ায় সে। পাশে দাঁড়িয়ে থাকা স্বাস্থ্যবান লোকটিকে বলে, এ সহজে হার মানবে না। এবার ডোজ বাড়িয়ে দাও। আমিও দেখতে চাই এর সহ্য ক্ষমতা ঠিক কতটুকু। এর কাছ থেকে মঞ্জু সাহেবের খোঁজ তো আমার চাই চাই। গট ইট? মাথা নাড়িয়ে সম্মতি পোষণ করে স্বাস্থ্যবান লোকটি। তাকে পেছনে রেখে বড় বড় কদম ফেলে এখান থেকে প্রস্থান করলো লোকটি। বন্দি লোকটির দশা দেখে আফসোস হলো স্বাস্থ্যবান লোকটি। নিজে নিজে বিড়বিড় করলো, এই বোকা, সবুজের জন্য দুশ্চিন্তা হচ্ছে কেন যে স্যারের রাস্তায় কাঁটা বিছাতে গেলে। এবার আল্লাহ মালুম একে আর কি কি সইতে হবে। তপ্ত রৌদ্রময় মধ্যাহ্ন। রবির উত্তপ্ত কিরণে যেন ঝলসে যাচ্ছে জমিন। মধুপুর গ্রামের মেঠোপথ ধরে ছুটে যাচ্ছে পঞ্চদশী এক কিশোরী। কোমরে গুজে রাখা তার শাড়ির আঁচল। বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে কপাল বেয়ে। সরু মেঠোপথ ধরে পৌঁছে যায় কাঙ্ক্ষিত গন্তব্যে। দুহাত তুলে হাঁটু ধরে উবো হয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। হঠাৎই শরীরের ওপর কোনো শক্ত অস্তিত্ব অনুভব করে হকচকিয়ে যায় সে। সোজা হয়ে দাঁড়িয়ে দেখতে পায় পায়ের কাছে পড়ে রয়েছে পেয়ারা। কপট ট্রাক দেখে মেয়েটি সামনের পেয়ারা গাছের ডালে তাকায়, বলে, আচল বুবু, এইটা কিন্তু ঠিক না। আমি তোমারে হেই কহন থে খুঁজতাছি, আর তুমি এখানে দেহ। তোমারে খুঁজতে গিয়া আমার ঘাম সুইডা গেছে। পেয়ারা খেতে খেতে গাছের ডালে বসে থাকা সপ্তদর্শী কিশোরী আঁচল অস্ফুট স্বরে বলল, আরে মনি, বোন আমার, আগে ভালো মতো দম নে, তারপর অভিযোগ অভিমান করিস না হয়। বুবু, আমি ভালো মতো দম নিছি। তুমি এখন জলদি নিচে নামো তো, কথা আছে। আঁচল ভ্রুকুচকে বলল, কি এমন কথা, বলে ফেল। বুবু, গোপন কথা, তুমি নিচে আহো। গোপন কথা শোনার পর আঁচল আর বিরক্তি করল না। সাবধানতা অবলম্বন করে সুস্বর করে গাছের ডাল পেয়ে নেমে এলো। সপ্তদর্শী কিশোরী মেহরোজ আঁচল। পরনে তার লালচে কমলার মিশেল শাড়ি। কোমরে গুজে রেখেছে শাড়ির আঁচল। বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে ললাটের কার্নিশ পেয়ে। রৌদ্রের তোপে লালচে আভা ফুটে উঠেছে মুখমণ্ডলে।
ঘন দীঘল কালো চুলের খোপা কিছুটা আলগা হয়ে পৃষ্ঠদেশে নেমে এসেছে। দু কানে ঝকমকে দুটি ছড়িয়ে রেখেছে স্বর্ণের দুল। গৌরবর্ণের মুখশ্রীতে নেই কোনোরূপ প্রসাধনের ছোঁয়া। এ যেন সৃষ্টিকর্তার এক প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারিণী। মণি আশপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় আঁচলের সন্নিকটে। শ্রাব্যসীমায় ফিসফিস করে বলতে থাকে, বুবু, একখান কাণ্ড ঘটছে। নগেন মাস্টার আছে না, কি করেছে সে? আবারও আকাম করছে। এইবার ক্লাস 4-এর তুষির লগে লুইচামি করার চেষ্টা করছে। কথাখানা শোনা মাত্রই গাম্ভীর্য নেমে এলো আঁচলের মুখমণ্ডলে। খাওয়া থামিয়ে মনোযোগ সহকারে শুনতে লাগলো মন। আবারও বলতে লাগলো, বেচারি তুষি মারাত্মক ভয় পাইছে। কানতে কানতে স্কুল থেকে বাহির হইয়া গেছিল। ওই লুইসা বেডা এইবার বেশি বেশি করতাছে। ওরে শিক্ষা দেয়া দরকার। বুবু, তুমি কিছু করো। ওই বেডার লাইগা মাইয়াটা ভয়ে ভয়ে থাহে। দয়া কইরা তুমি কিছু করো। মনির আকতি আঁচলের হৃদয় স্পর্শ করতে সক্ষম হয়। পেয়ারা হাতে চিন্তিত হয়ে পড়ে আঁচল। কিছুক্ষণ ভাবনা চিন্তা শেষে মুখ তুলে তাকায় মনির পানে। আঁচলের অধর কোণে থাকা বক্র হাসি দেখে আশ্বস্ত হয় মনি। বুঝে ফেলে তার আঁচল বুবু প্রস্তুত। কিছু তো হতে চলেছে। আশাকুঞ্জ এর বিশালাকার লিভিং রুমে সোফায় আয়েশ করে বসে চা খাচ্ছেন আকরাম সাহেব। আবর্জনাতে ভরপুর এই লিভিং রুম। রুমের ঠিক মাঝ বরাবর বড়সড় একটি কারুকার্য খচিত টি টেবিল। টেবিলের দুই প্রান্তে আরামদায়ক বিশাল আকৃতির দুটি শুভ্র রঙা সোফা সেট রাখা। সোফা সেটের ঠিক বাঁ পাশে বড় দেয়ালে রয়েছে ছোট ছোট অসংখ্য জানালা। শুভ্র রঙের পর্দা যেন পাহারারত রয়েছে জানালাগুলোয়। বড় একটি সোফায় ঠিক পেছনেই প্রশস্ত ডাইনিং টেবিল। বড় সোনালি কারুকার্য খচিত দুটো ঝাড়বাতি ঝুলন্ত অবস্থায় রয়েছে টেবিলের ঠিক উপরাংশে। রুমের আনাচে কানাচে রয়েছে ছোট বড় কিছু দামি শোপিস। এ যেন শৌখিনতার আচ্ছাদিত একটি লিভিং রুম। আকরাম সাহেব সোফার একাংশে বসে চা খাচ্ছেন। ওনাকে সঙ্গ দিচ্ছে কনিষ্ঠ ভ্রাতা এনামুল সাহেব। চা নাস্তাও পরিবেশন করে দিচ্ছে এনামুল সাহেবের স্ত্রী তাহমিনা। ছোট ভাই এনামুলের হাতে চায়ের কাপ তুলে দিয়ে পাশেই বসে পড়লেন আবিদা। নিজ হাতে তুলে নিলেন আরেক কাপ চা। কি স্বাদ! এ যেন চা নয়, বরং অমৃত। তাহমিনা, বেশ ভালো চা বানিয়েছো কিন্তু। একেবারে প্রশংসার দাবিদার। গোধূলি বেলায় এমন এক কাপ চা হলে আর কি চাই। প্রশংসা পঞ্চমুখ হলেন আকরাম সাহেব। ওনার কথা শুনে মুচকে হেসে দিলেন তাহমিনা। বড় ভাই প্রশংসা শুনে চায়ের কাপে চুমুক দিয়ে আবিদা বলে উঠলেন, ভাইজান, তোমার কি সবার হাতে চাই অমৃত মনে হয়, নাকি যেই বানাক না কেন চায়ের প্রশংসা এভাবেই করতে হবে? আহা বোন, তুই বুঝতে পারছিস না কেন? ইট ইজ বিখ্যাত একটি পানীয়। বিশ্বের এমন কোনো দেশ পাবি না যেখানে চা নেই। তাহলে এমন জনপ্রিয় পানীয় প্রশংসা করব না? এনামুল সাহেব আপত্তি জানিয়ে বললেন, ভাইজান, বিশ্বের সব দেশে কিন্তু চা চলে না। এটা একটু বেশিই চাপাবাজি হয়ে যাচ্ছে না? চাপাবাজি? আমাকে তোর কাছে চাপাবাজ মনে হয়? হাই খোদা, এ কি দিন এলো! শেষমেশ ছোট ভাইকে কিনা মুখের উপর চাপাবাজ বলছে। আহাজারি করে উঠলেন আকরাম সাহেব। শুরু হয়ে গেল ওনার দৈনন্দিন ড্রামা। এই দেখতে দেখতে সকলেই অভ্যস্ত হয়ে গেছে, তাই আর বেশি কিছু বলল না কেউ। দক্ষ ভারাক্রান্ত হয়ে চায়ের কাপে আরেক কাপ চুমুক দিলেন আকরাম সাহেব। এমন সময় কর্কশ ধ্বনি তৈরি করে রিংটোন বেজে উঠল ওনার মোবাইলে। বিরক্ত হয়ে শার্টের বুক পকেট থেকে মোবাইলটা বের করে কলারের নাম দেখলেন। নাম দেখা মাত্রই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল ওনার অভিব্যক্তি দেখে উপস্থিত সকলেই কম বেশি অবাক হয়েছে। আকরাম সাহেব চায়ের কাপখানা টেবিলের উপর রেখে শুকনো এক ঝোঁক গিলে কল রিসিভ করলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? সরি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? প্রশ্নটা প্রথমে আমারই করা উচিত ছিল। সেটা তুমি ভুলে যাবেই, জানা কথা। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? আমার শের? এই তো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার সেও আল্লাহর রহমতে ভালো আছে। ভালো। কোথায় তুমি? অফিসে? হ্যাঁ হ্যাঁ জি আব্বা, অফিসে ইম্পর্টেন্ট একটা ফাইল চেক করছিলাম। ঠিক আছে, করো। আজ তাহলে রাখছি। তুমি তো আর নিজে থেকে খোঁজ খবর নেবে না। এখন রাখছি।
সাবধানে থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাপা কাপা কণ্ঠে সালামের জবাব দিয়ে কল কেটে দিলেন আকরাম সাহেব। ওনার ভীত সন্ত্রস্ত অবস্থা দেখে তাহমিনা ও আবিদা মুখ টিপে হেসে উঠলেন। ভাইজান, তুমি অফিসে আছো? এনামুল সাহেবের কথায় তৎক্ষণাৎ জবাব দিলেন আকরাম সাহেব। এছাড়া কি করব? যদি বলতাম বাড়িতে বসে চা খাচ্ছি, তাহলে আব্বা তো বিনা ডিটারজেন্টে আমায় ধুয়ে দিতেন। আবিদা মৃদু হেসে বললেন, তো ধুয়ে দিতা, তুমি তো আরো চকচকে হয়ে যেত। আকরাম সাহেব চোখ রাঙিয়ে বললেন, বড় ভাইয়ের সাথে দুষ্টামি হচ্ছে। আমার তো প্রাণ যায় যায় অবস্থা হয়ে গেছিল। আল্লাহ, বাবা তো নয় যেন ঘুমন্ত সিংহ, একবার জেগে গেলেই সোজা আক্রমণ। গম্ভীর স্বভাবে এনামুল সাহেবও সকলের সাথে মৃদু হেসে উঠলেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঠান্ডা চায়ের কাপে ঠোঁট বসিয়ে দিলেন। আকরাম সাহেব, আধার নেমে এসেছে ধরিত্রীতে। পাকপাখালির দল ফিরে চলেছে আপন নীড়ে। আঁচলও ফিরে এসেছে নিজ গৃহে, কিন্তু বাড়ির চৌকাঠে ঠায় দাঁড়িয়ে ভেতরে যাওয়ার সাহসই পাচ্ছে না। বারবার শুকনো ঢোক গিলছে, গলা এমনভাবে শুকিয়ে গেছে যেন এক কলসি পানি পান করলেও কম হয়ে যাবে। বারবার নজর বুলিয়ে চলেছে এই ঘরের দরজায়, কেউ নেই, তবুও ভয় করছে। আঁচল দোয়া ইউনুস পাঠ করে কিছুটা সাহস সঞ্চয় করে গুটি গুটি পায়ে এগিয়ে গেল দরজার পানে। চারিদিকে সতর্ক দৃষ্টি রেখেই দরজায় পৌঁছে গেল। ভেতরে প্রবেশ করবে ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো কর্কশ ধ্বনি। এই যে নবাবের বেটি, বাড়ি ফেরার সময় হলো আপনার। আমি তো ভেবেছিলাম আজকে এ কুলে আপনার পদধূলি পড়বেই না। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। ভীত আঁচল আস্তে ধীরে পেছনে ঘুরে দাঁড়ালো। মায়ের তেজস্বী রূপ দেখে মেঘে হেসে বলল, মা, বিশ্বাস করো, আমি দেরি করতে চাইনি। ওই উত্তর দিকের মমিনা খালা আছে না, ঘুরতে ঘুরতে ওনার বাড়ি গিয়েছিলাম। উনি আবার নারকেলের পিঠে বানাচ্ছিলেন। ব্যাস, আমাকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। জোর করে বসিয়ে রাখলেন। পিঠাপুলি বানিয়ে আমাকে গরম গরম পিঠা খাইয়ে তবেই ছাড়লেন। এই জন্যই তো এতটা দেরি হয়ে গেল। আমি তো বারবার তোমার কথা বলছিলাম, এত করে বললাম খালা আমি যাই, মা বকবে, কিন্তু উনি তো শুনলেনই না। বললেন ওনার কথা বলতে, তাহলে নাকি তুমি কিছু বলবে না। এই হলো ঘটনা, সত্যি বলছি, বিশ্বাস করো। শেষোক্ত কথাগুলো মিনমিন করে বলল আঁচল। শাহিদা উঠোনে দাঁড়িয়ে হাতে শুকনো কাপড় চোপড় কঠোর সুরে বললেন, বিশ্বাস? তোকে বিশ্বাস করতে করতে অনীহা দেখা যায় আজকাল। তো তোর রোজই একই অজুহাত। আজ মমিনা খালা, কাল অমুক ফুপু, পরশু তমুক কাকি, রোজই তো এক কথা। বলছি, পুরো গ্রামের সবাই কি তোর আত্মীয় হয়? প্রতিদিন বিকেল হতে না হতেই কেউ না কেউ বসিয়ে বসিয়ে খাইয়ে দাইয়ে গল্প করে সন্ধ্যা বানিয়ে দেয়। আমাকে বোকা ভেবেছিস? ভাবুক আঁচল অজান্তেই হ্যাঁ সুযোগ মাথা নাড়িয়ে ফেলে। পরক্ষণে হুঁশ হতেই নাবোধক মাথা নাড়ায়। শাহেদা বারান্দায় রাখা কাঠের চৌকিতে শুকনো কাপড় রেখে বললেন, তোকে নিয়ে আমি কি যে করি, রোজ রোজ একই ঝামেলা আর ভালো লাগে না। কি ভালো লাগে না মা? পুরুষালী কণ্ঠ শুনে অধর কোণ প্রসারিত হয়ে যায় আঁচলের। বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে বড় ভাই সাজিদ। ভাইয়া, আহ্লাদে আটখানা হয়ে আঁচল ছুটে যায় ভাইয়ের কাছে। সাজিদ মিষ্টি হেসে আদরের বোনটাকে বাহুডোরে আবদ্ধ করে নেয়। শ্যামবর্ণের অধিকারী সাজিদুল ইসলাম, মরহুম মনিরুল ইসলাম এবং শাহেদা বেগমের বড় সন্তান। আঁচলের অন্যতম ভরসার স্থল তার ভাইয়া। পরনের শার্ট প্যান্ট, হাতে মুদি সামগ্রী বহনকারী ব্যাগ। ভাই বোনের প্রীতি দেখে উপরে উপরে বিরক্ত হয়ে যান শাহেদা। রুক্ষ স্বরে বলে ওঠেন, আয় আয়, আদুরে বোনের কাণ্ড কারখানা একবার দেখ। প্রত্যেকটা দিন সন্ধ্যা করে তারপর ফেরে। বলি, মেয়ে মানুষ এমন করে? মা, এভাবে বলছো কেন? বোনও তো কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে তারপর বিকেলে যায়। ফিরতে ফিরতে তো সন্ধ্যা হবেই, তাই না? সাজিদে অহেতুক অজুহাত শুনে শাহেদা খেপে উঠলেন। তুই চুপ কর তো। নবাবের বেটি নাকি বিকেলে যায়? তাহলে কলেজ থেকে ফিরেই জামা কাপড় বদলে না খেয়ে বাইরে ছোটে কে? মা, আঁচলের আহ্লাদে গলে না গিয়ে শাহেদা বললেন, দেখ দেখ, চেহারার কি হাল করেছে। রোদে পুড়ে পুড়ে নিজের অযত্ন করতে করতে ফর্সা মুখখানি একেবারে কালি বানিয়ে ফেলেছে। মা আমি কালো না, আর হলেই বা কি? কালো হলে কি? তা তোর মতো কালীকে কোন রাজপুত্র এসে বিয়ে করবে শুনি? বিয়ে কে করছে শুনি? আমি তো বিয়ে করব না, ভেঙচি কেটে বললাম। তা কি করবেন শুনি? আজীবন কুমারী থাকবেন? সন্ন্যাস গ্রহণ করবেন?
তীরে গিয়ে বললেন শাহেদা কথাগুলো। আঁচল কাচুমাচু করে ভাইয়ের শার্ট আঁকড়ে ধরল। সাজিদ হাতে থাকা ব্যাগ উঠোনে রেখে বলল, ওফ মা, আর বকো না তো বনুকে। দেখো মেয়েটা কেমন ভয়ে কাঁপছে। এমন গাঁজাখুরি কথা শুনে শাহেদা রীতিমতো শিহরিত। ও কাঁপছে, তাহলে কাঁপাকাঁপি বন্ধ করে বল ভালো হয়ে যেতে। এতে ওরই মঙ্গল, পরের ঘরে যেতে হবে না। আমি যাব না। তুই যাবি কি? তোর বাপও যাবে? মরহুম মনিরুল ইসলামের প্রসঙ্গ ওঠা মাত্রই পরিবেশ শান্ত হয়ে গেল। মন খারাপ করে আঁচল ভাইয়ের বাহুডোর হতে মুক্ত হয়ে ধীর পায়ে এগিয়ে গেল ঘরের দিকে। শাহিদা এ দেখে মনে মনে কষ্ট পেলেন, তবুও মুখে প্রকাশ করলেন না। ছেলেকে বললেন ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে নিতে। সাজিদও মুখ ভার করে বাড়ির দিকে পা বাড়ালো। নিয়ম শৃঙ্খলায় আচ্ছাদিত অফিস। প্রতিটি কর্মচারী গভীর মনোযোগ সহকারে কাজে ব্যস্ত। প্রতিটি ডেস্কে ব্যস্ত হাতেই কম্পিউটার চালনা করছে তারা। নিয়ম শৃঙ্খলা ড্রেস কোডের ব্যাপারে যথেষ্ট যত্নশীল তারা। তাদের কাজ চলাকালীন 6th ফ্লোরের দরজা খুলে গেল। একজন কালো পোশাকধারী গার্ড দরজা খুলে দিলে ব্যস্ত পায়ে প্যান্টের ডান পকেটে হাত পুরে ভেতরে প্রবেশ করল আজাদ ইবতিসাম জাজবি। সুটাম দেহে জড়িয়ে রয়েছে শুভ্র রঙা শার্ট, সাথে ব্রাউন ব্লেজার এবং প্যান্ট। গলায় শার্টের কলারে সহিত আবদ্ধ করে রেখেছে নেভি রঙের টাই। হাতে টাইটানের বড় ডায়ালের ঘড়ি, পায়ে চকচক করছে ব্রাউন অক্সফোর্ড। কালো চুলগুলো জেল দিয়ে সেট করা, চাপদাড়িতে গৌরবর্ণের মুখশ্রী বড় সুদর্শন লাগছে। বাদামি রঙা আঁখি যুগলে দৃষ্টি স্থির হয়ে যায় মেয়েদের, চক্ষু ফিরিয়ে নেওয়া দায় হয়ে পড়ে। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী সে, যে কোনো মেয়ের হৃদয় কাটতে সক্ষম এই সুদর্শন পুরুষ। জাজবিরকে দেখে সম্মানসূচক দাঁড়িয়ে পড়ে কর্মচারী বৃন্দ। সকলে একত্রে সালাম দিয়ে গুড মর্নিং শুভেচ্ছা জানায়। পিএ রাশেদ ও ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে যায় জাজবির। বাম হাতের ইশারায় কর্মচারীদের বসতে ইশারা করে। ইশারা পেয়ে সকলে নিজ নিজ আসন গ্রহণ করে। ওয়ার্কিং প্লেস থেকে প্রস্থান করে নিজ আলিশান কেবিনের দিকে অগ্রসর হয় জাজবির। দরজা উন্মুক্ত করে ভেতরে প্রবেশ করে সে। নিকোষ কৃষ্ণ রজনী, শুনশান নীরবতা বিরাজ করছে চারিদিকে। দূর হতে ভেসে আসছে শেয়ালের ডাক। আশেপাশে বহু দূর দূরান্তে অবস্থিত বসতি ঘর থেকে টিমটিমে আলো দেখা যাচ্ছে। চারিপাশ এতটাই নীরব যে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ অবধি লোম খুব খাড়া করে তুলছে। এ যেন গা ছমছমে এক পরিবেশ। টর্চের আলো ফেলে ফসলি জমির মধ্যখানে থাকা সরু মেঠোপথ ধরে হেঁটে চলেছেন ষাটোর্ধ্ব নগেন মাস্টার। পরনে তার ধূসর বর্ণের ফতুয়া ও ধুতি, মাথা অর্ধেকের বেশি উদম, বয়সের ভারে চুল ঝরে পড়ে গেছে। এক হাতে ধুতির একাংশ আগলে ধরে হেঁটে চলেছেন উনি। অনেকক্ষণ ধরে মনে হচ্ছে কেউ আছে ওনার পেছনে। কৌতূহলের বশে কয়েকবার পিছু ঘুরে তাকিয়েছেন, কিন্তু কারো চিহ্ন অবধি দৃষ্টিপাত হয়নি। তাই আর ভ্রুক্ষেপ করলেন না, সোজা দৃষ্টি নিবদ্ধ করে হেঁটে চলেছেন। হঠাৎই কর্ণকুহরে পৌঁছায় সূক্ষ্ম কোনো শব্দ। ধীরে ধীরে শব্দটি স্পষ্ট ভেসে আসছে আর কম্পন সৃষ্টি করছে সারা কায়ায়। নিস্তব্ধ পরিবেশে নাম না জানা রমণীর ক্রন্ধন যেন হৃদযন্ত্রে দামামা বাজিয়ে চলেছে। আতঙ্কিত হয়ে পড়লেন নগেন মাস্টার। থেমে গেল ওনার পদযুগল। ধীরে ধীরে ডানে বাঁয়ে মাথা ঘুরিয়ে দেখলেন আশেপাশে কারো অস্তিত্ব নেই। তাহলে কাছে কে? এমন করুণ সুরে কার ক্রন্দন ধ্বনি ভেসে আসছে? নগেন মাস্টার শক্ত হাতে টর্চ লাইট আঁকড়ে ধরলেন। শুকনো ঢোক গিলে এক কদম অগ্রসর হতেই থমকে গেলেন। হে কি হচ্ছে আজ? ক্রন্দনের সুর ছাপিয়ে এখন কর্ণগহ্বরে ভেসে আসছে হাড় কাঁপানো খিলখিল হাসির কলরব। মৃত সন্ত্রস্ত হয়ে পড়লেন নগেন মাস্টার। দেবদেবীর নাম জপ করতে লাগলেন অনবরত। হঠাৎ ডানে ঘুরে তাকালেন, কিন্তু কেউ নেই তো। তবে যে ডানে কারোর অস্তিত্ব অনুভব করলেন, সে কি মিথ্যে ছিল? জপ করতে করতে ওনার ঠোঁট নাড়ানো বন্ধ হয়ে গেল। পেছন দিক হতে ভেসে আসছে নুপুরের ঝঙ্কার, তার সাথে বিদঘুটে হাসির শব্দ। ভয় পিছু ঘোরার সাহস পেলেন না উনি। ঠোঁট নাড়িয়ে আরও বেশি করে জপ করতে লাগলেন। বার কয়েক শুষ্ক অধর ভিজিয়ে গুটি গুটি পায়ে এগোতে লাগলেন সম্মুখে। আকস্মিক চক্ষু চড়ক গাছ হয়ে গেল ওনার। টর্চ আঁকড়ে ধরে রাখা হাত বেগুতি খাড়ে কাঁপছে। ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে হৃদস্পন্দনের গতি। ওনার থেকে কদম বিশেক দূরেই কারোর অস্তিত্ব। স্পষ্ট দৃশ্যমান না হলেও ওনার বুঝতে বাকি নেই যে এটি কি। বিশালাকার কাকতারুয়া খানিকটা নড়ে চড়ে উঠতে নগেন মাস্টারের
হাত ফসকে পড়ে গেল টর্চ লাইট। ঘন আধারে নিমজ্জিত হলো চারিপাশ। কাঁপা কাঁপা কণ্ঠে উনি শুধালেন, কক্ষে কি? তোর পাপের বিনাশকারী। ভয়ঙ্কর নারী কণ্ঠ শুনে আঁতকে উঠলেন নগেন মাস্টার। বক্ষপটের অন্তরালে থাকা হৃদযন্ত্র জোরে জোরে স্পন্দিত হচ্ছে। বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে ললাটের কার্নিশ পেয়ে। অধর যুগল সিক্ত করে কাঁপা কাঁপা কণ্ঠে বললে, মানে কি? কে তুমি? তুমি তো কাকাতুয়া কথা বলছো কি করে? তুমি? অসম্পূর্ণ রয়ে গেল ওনার কথা। কর্ণকুহরে পৌঁছালো ভয়ঙ্কর কণ্ঠস্বর। কাকতাড়ুয়া নই আমি, তোর মৃত্যুদূত। পাপের ঘোড়া পূর্ণ হয়েছে তোর। এবার শাস্তি ভোগ করার সময় হয়ে গেছে। শাস্তির কথা শুনে ভীত হয়ে পড়লেন নগেন মাস্টার। কম্পনরত ডান হাতের উল্টো পিঠে মুছে ফেললেন বিন্দু বিন্দু ঘাম। কি করেছি আমি? এক কদম অগ্রসর হলেও জীবিত কাকতাড়ুয়াটি কণ্ঠে হিংস্রতা প্রকাশ করে বলল, দিনের পর দিন মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিস, কাঁদিয়েছিস বহু মেয়েকে। তুই না মাস্টার? এই তোর শিক্ষা? তুই তো কাপুরুষ, গুরু নামের কলঙ্ক। তুই মরে যাওয়া উচিত তোর। মৃত্যুর কথা শোনা মাত্রই শিউরে উঠলেন নগেন মাস্টার। ভয়ে ভয়ে এক কদম পিছিয়ে গেলেন। দ্বিতীয় পদক্ষেপ ফেলা মাত্রই অদৃশ্য বাধায় পা আটকে জমিনে ভূপাতিত হলেন উনি। বেশ লেগেছে কোমরে, হাতের কোনোই বুঝি ছিলে গেছে। চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে, কিন্তু এই ব্যথা ছাপিয়ে ওনাকে আতঙ্কিত করে তুলছে কাকতাড়ুয়ার হৃৎকাঁপানো হাসির শব্দ। এক দু পা করে কয়েক পা অগ্রসর হলো কাকতাড়ুয়াটি। অন্ধকারাচ্ছন্ন পরিবেশে কাকতাড়ুয়ার দেহখানি পুরোপুরি দৃশ্যমান নয়, তবে বোঝা যাচ্ছে তার অস্তিত্ব। কাকতাড়ুয়া বিদঘুটে শব্দ করে হেসেই চলেছে, থামার নাম গন্ধ নেই। এই বিশ্রী হাসির শব্দে কেঁদে দিলেন নগেন মাস্টার। হাত জোর করে ক্ষমা চাইতে লাগলেন, প্রাণ ভিক্ষে চাইছেন অনবরত। কঠোর স্বরে কাকতাড়ুয়া বলে উঠল, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি তোর জন্য কোনো নারী বা শিশু কান্না করে, তবে সেই দিনই হবে তোর জীবনের শেষ দিন। নরকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা নগেন কোথাকার, প্রস্তুত হয়ে যা। কথাগুলো বলেই ধোঁয়াশায় মিলিয়ে গেল কাকতাড়ুয়া। ধোঁয়াচ্ছন্ন পরিবেশে চোখ মুখ খিঁচে নিলেন নগেন মাস্টার। হামাগুড়ি দিয়ে ডান পাশে এগিয়ে গিয়ে টর্চ লাইট শক্ত হাতে আঁকড়ে ধরলেন। ধুতি সামাল দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালেন। আশেপাশে শুনশান নীরবতা, কারোর অস্তিত্ব নেই। কাকতাড়ুয়া অবধি নেই। নগেন মাস্টার জপ করতে করতে দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করলেন। যেতে যেতে পণ করলেন, আজ থেকে সব নারী ও শিশুকে মায়ের নজরে দেখবেন। নগেন মাস্টার প্রস্থান করতে ফসলের আড়াল হতে বেরিয়ে এলো 7 জনের দল। কাকতাড়ুয়া বেশভূষার আড়াল হতে উন্মোচিত হলো হিরোগা পটকা বিট্টু এর মুখশ্রী। ডানে ও বায়ে দাঁড়িয়ে আঁচল, মনি, টুম্পা, রবি, বাবু ও পল্টু। এরা সকলেই কিশোর কিশোরী, 10 থেকে 15-এর মধ্যে এদের বয়স। আঁচলের জুনিয়র এরা, তবু আঁচলের বিধ্বস্ত সাগরেদ এরাই। উঠতে বসতে এদের সাথেই যত হাবভাব। এক কথায় এরা সবাই পার্টনার ইন ক্রাইম অ্যান্ড লেসার। একসাথে হেসে উঠল সবাই। মোটা সোটা পল্টু হাসতে হাসতে বলল, আসল বাবু সেই হইছে, কিন্তু নাগেন মাস্টার অবস্থা আজই কাহিল। বেটার জব্বর শিক্ষা হইছে। হ বাবু, পোলা হইয়া নুপুর পায়ে ঘুরতে হইছে বললা মন খারাপ হইছিল, কিন্তু মাস্টারের ভয় পাইয়া দেখা দুঃখ কষ্ট গেছে গা। মুখখানি কঠোর করে আঁচল বলল, মাস্টার মশাই ভূতে প্রচন্ড ভয় পায়। যদি আজ শিক্ষা হয়ে থাকে তাহলে শুধরে যাবে, নইলে একে যে আমি কি করব সারা জীবনের জন্য। এর উত্তপ্ত ইঞ্জিন একেবারে ঠান্ডা করে দিব। আঁচলের কঠোর মুখশ্রী দেখে সবার হাসি মুখ মিলিয়ে যায়। এক একে নূপুর কাকতাড়ুয়ার বেশভূষা দরকারি জিনিসপত্র সরিয়ে সকলে মিলে রওনা হয় যার যার বাড়ির উদ্দেশ্যে। তপ্ত রৌদ্রের তাপে লালচে আভা ফুটে উঠেছে আঁচলের মুখমণ্ডলে। বারবার ডান হাতে উল্টো পিঠে ঘামের বিন্দু মুছে ফেলছে। কলেজের বাইরে অবস্থিত গাছতলায় দাঁড়িয়ে সে, তবুও রৌদ্র হতে নিস্তার নেই তার। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে সে। খানিক বাদে ছুটির ঘণ্টা ভেসে আসে কর্ণকহা পড়ে। স্কুল শাখা ছুটি হয়ে যায়। খুশি মনে শিক্ষার্থীরা ব্যাগ কাঁধে ঝুলিয়ে স্কুল থেকে বেরিয়ে আসে। ছোট বাচ্চারা রৌদ্রের উত্তপ্ততা উপেক্ষা করে দৌড়ে বেরিয়ে আসে। যার যার অভিভাবক এসেছে তারা অভিভাবকদের নিকটে ছুটে যায়, আর বাকিরা বন্ধুবান্ধব কিংবা একাকী গন্তব্যে রওনা হয়। আঁচল এক মনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখছিল।
ছুটির ঘণ্টা বেজে উঠতেই যে উচ্ছ্বাস প্রকাশ পায় সকলের চোখে মুখে, এ সত্যি অকৃত্রিম এক সৌন্দর্যে। আঁচলের মুখমণ্ডলে খুশির ছোঁয়া ফুটে ওঠে। ওই তো বন্ধুরা কাঁধে ব্যাগ ঝুলিয়ে এদিকেই আসছে। সকলের হাসি মুখে দেখে এতক্ষণে অপেক্ষা ও ক্লান্তি যেন সার্থক। গাছতলায় একত্রিত হয় সকলে। কিরে, কি খবর তোদের? ক্লাস কেমন হলো? বউ, ক্লাস তো ভালো হয়েছে, তাই খুশির খবর কি জানো? টুম্পার কথা শুনে আঁচল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তখন হাসতে হাসতে বলে মনি, ওই লুইসা মাস্টার আছে না, আজ স্কুল আহে নাই, জ্বরে নাকি বিছানা ধরছে। আঁচল নিজ ঠোঁটের উপর তর্জনী চেপে ধরে চুপ করতে ইশারা করে। ফিসফিস করে বলে, কি করছিস? আশেপাশে লোকজন আছে তো, সবাই জেনে যাবে না? সরি বুবু। আঁচল মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বুঝিয়ে দেয়, কোনো সমস্যা নেই। আজ তো তাহলে দারুণ একটা দিন। বিকালে সবাই শামসু কাকার বাগানে এসে পড়িস, ফলমূলের পার্টি হবে আজ। খুশি মনে সকলে সম্মতি পোষণ করে। একসাথে হাঁটতে হাঁটতে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। আশাকুঞ্জের আউটডোর এরিয়া। শুভ্ররঙা বড় একটি সোফা, তার পাশেই ছোট্ট একটি সোফা। সোফা দুটোর সামনে রাখা ক্ষুদ্রাকৃতি দুটো গোলাকার টি টেবিল। সোফার দুই প্রান্তে ল্যাম্পশেড এবং ইনডোর প্ল্যান্ট রাখা। মাথার উপর দিকের ছাউনিতেও ফুলের অস্তিত্ব বিদ্যমান। মেঝেতে রয়েছে দুটো গোলাকার সিটিং বেঞ্চ। কয়েকজন তরুণ তরুণী এখানে বসে বিকেলের সৌন্দর্য উপভোগ করছে এবং এক কাপ চায়ের সহিত আড্ডায় মশগুল হয়েছে। নাসিম ও তার স্ত্রী লাবণ্য পাশাপাশি বসে রয়েছে। লাবণ্য বা পাশে ননদ জেরিন। পাশের সোফার পাশাপাশি রয়েছে দেবর তাওসিফ এবং ননদ জিনিয়া। চায়ের কাপে চুমুক দিয়ে নাসিম ছোট বোন জিনিয়াকে জিজ্ঞেস করলো, জিনি, তোর পড়ালেখার কি অবস্থা? সামনেই তো এইচএসসি পরীক্ষা। জিনিয়া বিস্কুটে কামড় বসিয়ে জবাব দিল, ভাইয়া আলহামদুলিল্লাহ ভালোই চলছে। জিনিয়া জবাবে সন্তুষ্ট হতে পারল না। মামাতো ভাই তাওসিফ ফোরন কেটে বলল, তাই নাকি? আমি তো দেখি তুই সারাক্ষণ মোবাইল নিয়েই পড়ে থাকিস। পড়াশোনা করিস কখন? হ্যাঁ রে, আমাদের অগ্রসরে আবার প্রেম টেম করিস নাকি? ভাইয়া, তোমার কি আমাকে দেখে প্রেমে মাতোয়ারা মেয়ে মনে হচ্ছে? তা জেনে তোর কি লাভ? এখন জামানা বদলে গেছে, চেহারা দেখে কিছু আন্দাজ করা মুশকিল, বুঝলি? এবার চটপট পড়ে ফেল। তো এখন অবধি কয়টা বয়ফ্রেন্ড জুটিয়েছিস? একটাও না। সোজা সাপটা জবাব জিনিয়ার। হাতকে উঠে তাওসিফ বলল, হায় আল্লাহ, তুই আমার বোন হলি কেমনে? দুদিন পর এসএসসি পরীক্ষা দিবি, অথচ বয়ফ্রেন্ড নেই? ছি 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 ছি। তাওসিফের ড্রামা ভালোই উপভোগ করছে ভাই বোনরা। মিটিমিটি হাসছে। জিনিয়া বলল, শোনো ভাইয়া, আমি এসব প্রেম পিড়িতে চক্করে নেই। যত ভালোবাসা সব বরের জন্য, বুঝলে? নাসিম ভাই, তোমার বইনে এসব কি বলতাছে? এ তো বিয়ের জন্য ডেসপারেট হয়ে গেছে। তাওসিফের কথা শুনে ওর বোন জিরিন বলল, তাওসিফ, শুধু শুধু ছোট বোনের নামে ফাউল কথা বলিস না, লাভ নেই। তোর কথাই ঠিক বুঝতে পারছি বিয়ের জন্য কে পাগল হয়ে যাচ্ছে। তা বড়দের বলবো নাকি পাত্রী খুঁজতে? তাওসিফ লাজুক হেসে বলল, তুমিও না, নিজের বিয়ের কথা নিজে কেউ বলে? লজ্জা করে না বুঝি? লাবণ্য দুষ্টুমি করে বলল, ওরে আমার লজ্জাবতী রে। ভাবি, তুমি তো জেন্ডারই চেঞ্জ করে দিলা। তাওসিফের কথা শুনে হেসে উঠল সবাই। মন খারাপের ভান করে তাওসিফ বলল, আমি বিয়ে পাগল হলেই বাকি। আমি তো নিজের কাছে নিজে প্রতিশ্রুতিবদ্ধ যে জব্বির বাইরে বিয়ের পিড়িতে না বসিনে নো বিয়া শাদি। কিন্তু আমার ফুটো কপাল, ভাই তো সন্ন্যাস গ্রহণ করার কথা ভাবতেছে। 30-এর কোঠায় বয়স, বিয়ে শাদি করবো না। আর চক্করে কি আর আমি সিঙ্গেল থাকবো? যাই বীর ভাই। জিনিয়ার মুখে আকস্মিক জাজবিরের নাম শুনে হৃৎপিণ্ড ধরফর করে উঠল তাওসিফের। ভীত সন্তুষ্ট হয়ে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। ইতিমধ্যেই ঠোক গিলেছে কয়েকবার। আয় হায়, পেছনে ঘুরে পুরো দমে বেকুব হয়ে গেল তাওসিফ। কোথায় জাজবির? জাজবিরের জবাব দি নেই এখানে। এর আগে কটমট করে জিনিয়ার দিকে তাকালো। ভাই বোন ভাবি সবাই দাঁত কিলিয়ে হাসছে। এই সহ্য করা যায়? তাওসিফ জিনিয়াকে সাহায্য করতে আলতো করে চুল টেনে ধরল। এতেই জিনিয়া চেঁচিয়ে উঠল। তাওসিফ দাঁত কিলিয়ে কিছু বলবে, তখন কর্ণকুহরে পৌঁছালো গম্ভীর স্বর, এখানে কি হচ্ছে? এই রে, শের হাজির, এবার কি হবে? তাওসিফ মুখটা কাচুমাচু করে বায়ে তাকালো। জাজবির দাঁড়িয়ে, ডান হাত প্যান্টের পকেটে পুড়ে রাখা, পরনে কালো টি শার্ট ও জিন্স প্যান্ট,
বড় ভাইকে দেখে তাওসিফ জোরপূর্বক অধর কোণ প্রসারিত করে বলল, হ্যাঁ ভাইয়া, ও দুষ্টুমি করছিলাম। ভার্সিটিতে পড়িস, এই বয়সে চুল টানাটানি শোভা পায় না। জাসবিরের কথা শুনে তাওসিফ জানে বায়ে মাথা নাড়িয়ে সম্মতি পোষণ করল। চাচাতো ও ফুফাতো ভাই বোনদের দিকে চোখ বুলিয়ে জাসবির জিজ্ঞেস করল, কি খবর তোদের? নাসিম জবাব দিল, আলহামদুলিল্লাহ ভাই, তোমার কি অবস্থা, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কোনো কথা না। জাসবির হাতে থাকা মোবাইল স্ক্রল করতে করতে প্রস্থান করলো এখান থেকে। সে দৃষ্টিসীমার বাহিরে যাওয়া মাত্রই স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। এতক্ষণ দাম আটকে বসেছিল যেন। তৌসিফ তো পুনরায় জিনিয়ার চুল টেনে দিল। ভাইয়া, রবির কিরণে উত্তপ্ত হয়ে উঠেছে ধরণী। গাছের ফাঁক হতে উঁকুচুকি দিয়ে চলেছে দুষ্ট রোদ। আঁচল ও ওর সাগরেদেরা গ্রামের সরু পথ ধরে এগিয়ে চলেছে। হাতে ওদের শুকনো কাপড়। গন্তব্য মোল্লাবাড়ির বড় পুকুর। ওখানে আজ গোসল করে ক্লান্তি নিবারণ করার পরিকল্পনা রয়েছে ওদের। কথাবার্তা বলতে বলতে সবাই পৌঁছে গেল পুকুর পাড়ে। বাঁধানো ঘাট। নে কাপড়গুলো সিঁড়িতে রাখ, ভিজে না যায়, বলল আঁচল। ওর কথা মতো সবাই সিঁড়ির একাংশ কাপড় রেখে দিল। বাঁধানো ঘাটের সিঁড়ি বেয়ে ধীর পায়ের নিচে অগ্রসর হলো আঁচল। পিছু এলো টুম্পা, মণি, রবি, ওরা সবাই। পুকুরের স্বচ্ছ পানিতে টাকনো ডুবিয়ে দিল আঁচল। শিরশির করে উঠল সারা বদন। সমস্ত ক্লান্তি যেন নিমিষে হারিয়ে গেল দূর অজানায়। ধীরে ধীরে শরীরের অর্ধেকটা পানিতে ডুবিয়ে দিল আঁচল। আস্তে করে জলধারায় হারিয়ে গেল সে। ওর পরপর বাকিরাও পানিতে নেমে পড়ল। সবাই মিলে কিছুটা সময় নিজেদের মতো করে হাত পা নাড়িয়ে সাঁতার কাটল। সাঁতার কাটতে কাটতে আঁচলের সাথে চোখাচোখি হলো মণি ও টুম্পার। চোখে চোখে আলাপন শেষে দুষ্টু হাসির রেখা ফুটে উঠল আঁচলের অধর কোণে। হঠাৎই হাত পায়ে গতি বৃদ্ধি করে সাঁতার কাটতে লাগলো আঁচল। ওর দেখা দেখি মণি ও টুম্পাও পিছু নিল। এবার সকলে বোধগম্য হলো বিষয়টা। সবাই মিলে অঘোষিত সাঁতার প্রতিযোগিতা লিপ্ত হলো। হাত পা সঞ্চালন করে দ্রুত বেগে সামনের তীরের দিকে অগ্রসর হতে লাগলো ওরা। বড় পুকুর অল্প সময়ের মধ্যে ওদের নাগালে চলে এলো। সর্বপ্রথম তীরে পৌঁছে গিয়ে বিজয়ী হলো আঁচল, এরপর টুম্পা ও বাবু। হাসি তামাশা করে গোসল সেরে নিল ওরা। গোসল সেরে সিক্ত বসনে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো সবাই। সিঁড়ি বেয়ে উঠছে আর আঁচলের ষষ্ঠ ইন্দ্রিয় কোনো কিছুর জানান দিচ্ছে। মুহূর্তের মধ্যেই সতর্ক হয়ে গেল আঁচল। ভেজা চুল সামনে এনে বক্ষদেশ আড়াল করে ফেলল। চারিদিকে সতর্ক দৃষ্টি বুলিয়ে ওর দৃষ্টি আবদ্ধ হলো খানিক দূরে থাকা গাছের আড়ালে। কার অস্তিত্ব অনুভব করতে পারছে আঁচল। মুহূর্তের মধ্যে কঠিন রূপ ধারণ করলো আঁচল। সিঁড়ির উপর রাখা গামছা দিয়ে নিজেকে যথাসম্ভব আগলে নিল। বড় বড় পা ফেলে এগিয়ে গেল গাছের দিকে। আঁচলের উপস্থিতি টের পেয়ে সে ব্যক্তি স্বেচ্ছায় গাছের আড়াল হতে বেরিয়ে এলো। মুখোমুখি হলো দুজনে। আপনি? রৌদ্রের উত্তপ্ততা ছাপিয়ে ক্রোধের বশে লালচে আভা ফুটে উঠেছে আঁচলের গৌরবনের মুখশ্রীতে। তার ঠিক সম্মুখেই দাঁত কেলে দাঁড়িয়ে রয়েছে সুজন। পরনে রংচঙ্গা শার্ট, পাটা জিন্সের প্যান্ট, গলায় পরে রয়েছে স্বর্ণের চেইন। রোদ চশমা ঝুলিয়ে রেখেছে শার্টের উপরিভাগে। বাম হাতে ব্রেসলেট, ডান হাতের 3 আঙ্গুলে তিনটি আংটি শোভা পাচ্ছে। চুলগুলো জেল দিয়ে খাড়া খাড়া করে রাখা। সুজন ভাই, এগুলো কোন ধরনের অসভ্যতা? লজ্জা করে না এভাবে লুকিয়ে লুকিয়ে মেয়েদের গোসল করা দেখতে? রুক্ষ স্বরে শুধালো আঁচল। ওর কথা শুনেই সুজন বাজে একটা হাসি উপহার দিয়ে বলল, কি যে কস না আচল, লজ্জা তো নারীর ভূষণ। পুরুষ মানুষে কি আর লজ্জা পায়? হ্যাঁ, তয় আমি পামু কেন? লজ্জা হওয়া উচিত আপনার। দিনের পর দিন এইভাবে ছেঁচড়ার মতো পিছনে পড়ে আছেন কেন আপনি? আমি কি বলেছি তা কি আপনার বোধগম্য হয় না? জবাব দিল না সুজন। সে তো ব্যস্ত রয়েছে আঁচলের আকর্ষণীয় সিক্ত বদনে লোলুপ দৃষ্টি বুলাতে। এটা লক্ষ্য করে আঁচল একটু গুটিয়ে নেয় নিজেকে। গামছা জড়িয়ে ভালোভাবে নিজেকে আবৃত করার চেষ্টা চালায়। আচল, তুইও না আমার সামনে এত কিছু ঢাকাঢাকি? হ্যাঁ, আমি তো তোর হবু জামাই না? কিসের জামাই? হ্যাঁ, আপনার মতো একজন চরিত্রহীনের সাথে আর যাই হোক, বিয়ের মতো কোনো পবিত্র সম্পর্কে আবদ্ধ হওয়া যায় না। খোঁচা মেরে সুজন শুধালো, তাইলে কার লাগে যায়? হ্যাঁ, কারে বিয়ে করবি তুই? ঘোড়ায় চড়ে তোর লাগিয়া পঙ্কিরা যাইব বুঝছি। আল্লাহ চাইলে আসতেও পারে। মিষ্টি এসে বলল আঁচল। পরক্ষণে গম্ভীর রূপ ধারণ করে বলল, আজকের পর যদি আপনাকে এমন অসভ্যের মতো আচরণ করতে দেখি না, তাহলে ফল ভালো হবে না, কিন্তু বলে রাখলাম। এখনো সময় আছে, শুধরে যান, এতে আপনার মঙ্গল।
ভয় পাওয়ার ভঙ্গি করে দুহাত শূন্যে তুলে ফেলল সুজন। ওরে বাপরে, ভয় পাইছি তো জান। সুজনের ফালতু কথা শুনে আঁচলের বাঁ পাশে এসে দাঁড়ালো মনি। বলল, বুবু তুমি চলো তো, আচারের লোকের লগে কি এর কথা তো। ওরে আমার শালি, মুখে তো ভালোই হয়ে উঠছে। আরে বচন দরকার, হ্যাঁ? বলেই সুজন চোখ টিপে দিল আঁচলের উদ্দেশ্যে। আঁচল কটমট করে তাকাতেই সুজন রোদ চশমা পরে নিল আঁখি যুগলে। শেষ বাজাতে বাজাতেই পা বাড়ালো উল্টো দিকে রাস্তায়। এর আগে ফেটে পড়ছে আঁচল। চোখ মুখ শক্ত করে পুকুর ঘাটের দিকে এগিয়ে গেল। সে উপর রাখা নিজের শুকনো কাপড় হাতে নিয়ে পা বাড়ালো পুকুরের পাশে থাকা টিনের সরু গৃহে। সিক্ত বসন পরিবর্তনের উদ্দেশ্যে ঝলমলে রোদ্দুর। রোদের ছোঁয়া চিকচিক করছে স্বর্ণের টুল। আঁখি যুগল যেন তাতে ঝলসে যাচ্ছে। তার খিলখিল হাসির কলরবে বিমোহিত হয়ে গেছে আগন্তুক। নিজের অজান্তে এক পা দুপা করে এগিয়ে চলেছে নাম না জানা রমণীর পানে, যার হাসির সমুদ্র ধ্বনি হৃদয়ের তোলপা সৃষ্টি করেছে। তার মুখশ্রী না জানি কতটা হৃদয় কারা হবে। রেশমি চুরি ঋণিঝিনি শব্দ আজ যেন এ আগন্তুকের শ্রবণেন্দ্রিয়ে কোনো মোহনীয় সুরে মূর্ছনা তুলছে। অজানা টানে রমণীর পানে এগিয়ে চলেছে সে। দৃষ্টিগোচর হচ্ছে শুধুমাত্র রমণীর পৃষ্ঠদেশ। মুখশ্রী দেখার জন্য এতখানি উতলা হয়ে পড়ছে কেন সে জানা নেই তার। সে শুধু এগিয়ে চলেছে, খুব কাছে চলে এসেছে সে। এই তো আর মাত্র কয়েক কদম দূরেই দাঁড়িয়ে সেই কাঙ্ক্ষিত রমণী। দেখা মিলবে তার মুখশ্রীর। এমনই সময় কর্ণকুহরে পৌঁছালো সুমিষ্ট কণ্ঠস্বর। আমি আছি তো। এই বাক্যটিতে থমকে গেল আগন্তুক। পদযুগল থেমে গেছে বেশ আগেই। অন্য কোনো শব্দ যেন শ্রবণেন্দ্রিয়ে আর পৌঁছালো না। সুরধ্বনির ন্যায় তার শ্রবণেন্দ্রিয়ে একটি বাক্য ভেসে আসছে, আমি আছি তো। ঘোরে আচ্ছাদিত হয়ে পড়ল আগন্তুক। যখন ঘোর থেকে বেরিয়ে এলো তখন সে একাকী দাঁড়িয়ে। সম্মুখে কেউই নেই। ছটফট করে আশেপাশে চোখ বুলিয়ে নিল সে, কিন্তু কেউ নেই। যেন ধোঁয়াশায় মিলিয়ে গেল সে ধোঁয়াশায়। হঠাৎই আঁখি পল্লবে মেলে তাকালো জসবীর। আকস্মিক ঘুম ভেঙে যাওয়ার ঘোরের মধ্যে রয়েছে সে। বড় বড় শ্বাস ফেলে কিছুটা ধাতস্থ হয়ে নিল। বুকের উপর হতে কাঁথা সরিয়ে উঠে বসল সে। বিন্দু বিন্দু ঘাম জমেছে ললাটের আবরণে। চারদিকে চোখ বুলিয়ে বুঝতে পারল নিঝিরুমি রয়েছে সে। আধা রজনীতে স্বপ্নে বিভোর ছিল এতক্ষণ। স্বপ্ন। দীর্ঘশ্বাস ফেলে বিছানার কিনারে চলে এলো। দুপা জমিনে নামিয়ে পাশে থাকা বেডসাইড টেবিলের উপর থেকে জগ ও গ্লাস হাতে নিল। অর্ধ গ্লাস পানিতে পূর্ণ করে জগ রেখে দিল বেডসাইড টেবিলের উপর। গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে। ঢকঢক করে পুরোটা পানি পান করল জসবীর। বড় বড় নিঃশ্বাস ফেলে গ্লাসটা রেখে দিল। বিছানার অপর প্রান্তে দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখল রাত 3:15 বাজে। অসময়ের ঘুম ভেঙে গেল। না জানি আবার কখন ঘুম আসবে। দীর্ঘশ্বাস ফেলে জসবীর বিছানা ছেড়ে নেমে গেল। এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। উদ্দেশ্য অজু করে তাহাজ্জুদের সালাত আদায় করে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা। আশাকুঞ্জের লিভিং রুমে সোফায় বসে রয়েছে পরিবারের সদস্যরা। তরুণ সদস্যরা দাঁড়িয়ে। আকরাম সাহেব বললেন, তো জয়বীর, কি সিদ্ধান্ত নিলে? কবে যাওয়ার কথা ভাবছো? সোফার এক প্রান্তে দাঁড়িয়ে জসবীর বাবার প্রশ্নের উত্তরে বলল, 2 সপ্তাহ পর হলে বেটার হয়। 2 সপ্তাহ? আচ্ছা ঠিক আছে। জিনিয়া মামনি, তোমার কোনো অসুবিধা নেই তো? সামনেই তো বোর্ড এক্সাম। বড় মামার প্রশ্নের উত্তরে জিনিয়া বলল, না মামা, অসুবিধা নেই। তখন কোনো এক্সামের শিডিউল নেই। এছাড়াও আমার সিলেবাস অলরেডি কভার আপ হয়ে গেছে। আকরাম সাহেব মিষ্টি হেসে বললেন, গুড, দরকার পড়লে ইম্পর্টেন্ট বই সাথে নিয়ে নিও। বেশ কিছুদিন থাকা হবে তো। জি মামা। জিনিয়ার জবাব শুনে ও ঠিক ডান পাশে দাঁড়িয়ে থাকা তাওসিফ কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, শুধু শুধু বই টেনে কি লাভ? সেই তো গ্রামে গিয়ে পড়াশোনা ভুলে শুকিয়ে খেয়ে ফেলছি। তাওসিফের মতো করে জিনিয়াও ফিসফিস করে বলল, ভাইয়া আমি না তোমার মতো পড়াচোর নই। কি? জোরে বলতে গিয়েও নিজেকে দমিয়ে রাখলো তাওসিফ। চোখ রাঙ্গানি দিয়ে শাসিয়ে দিল শুধু। জিনিয়া তো মুখ টিপে হাসছে। এনামুল সাহেব বললেন, ভাইজান, জাজবীর আমাদের তাহলে এখন থেকেই প্রিপারেশন নেওয়া উচিত। অফিসিয়াল কাজকর্ম গুছিয়ে নিতে সময় লাগবে তো। চাচুর কথায় জাজবীর বলল, ডোন্ট ওয়ারি চাচু, আই উইল হ্যান্ডেল ইট। হ্যাঁ করে নাও। সিও সাহেব বলে কথা, দায়িত্ব নিতে। আকরাম সাহেব কথাটা শেষ করতেই পারলেন না। এর পূর্বেই জাজবীরের চাহনি দেখে মেকি হেসে কথা ঘুরিয়ে ফেললেন। বললেন,
দায়িত্ব নেওয়া ভালো বেটা, কিপ ইট আপ। জাজবির মুখে কিছু বলল না, পা বাড়ালো ওখান থেকে প্রস্থান করার জন্য। যাওয়ার পূর্বে সবার উদ্দেশ্যে পড়ে গেল, এই শুক্রবারের পরের শুক্রবার ইনশাআল্লাহ আমরা রওনা হচ্ছি। বি প্রিপেয়ার্ড এভরিওয়ান। বলেই প্রস্থান করলো ওখান থেকে। তাওসিফ দুষ্ট হেসে বড় চাচুকে বলল, চাচু, হ্যাঁ ভাইয়ার চাহনি দেখে পোলট্রি খেলে তাই না? শুনেই থতমত খেলেন আকরাম সাহেব। আমতা আমতা করে বললেন, পল্লি খাবো কেন? আমি ওকে ওকে ভয় পাই নাকি? ছোটরা হেসে উঠল একত্রে। লাবণ্য বলল, মামা সত্যটা সবাই জানে, আর লুকাতে হবে না। ছোট ছোট চোখ করে আকরাম সাহেব বললেন, হ্যাঁ সত্যিটা সবাই জানে। তোমাদের এক একজনের হাত পা যে জৈবীর উপস্থিতিতে কাঁপাকাঁপি শুরু করে দেয়, এ আমাদের অজানা নয়। তাওসিফ সাথে সাথে আপত্তি জানিয়ে বলল, মোটেও নয়, বাকিদের খবর জানি না, তবে আমি অন্তত ভিতর ডিমের মতো কাঁপাকাঁপি করি না। উপস্থিত সকলেই হেসে উঠল তাওসিফের খাঁটি মিথ্যে শুনে। এই দেখে তাওসিফ দুঃখ ভারাক্রান্ত এর অভিনয় শুরু করে দিল। ভাই বোনেরা এতে আরো বেশি করে হাসতে লাগলো। হঠাৎই তাওসিফের ঠোঁটের উপর আঙ্গুল তুলে সবাইকে চুপ করতে ইশারা করলো। আস্তে করে বলল, আসছে ভাইয়া কিন্তু বাসায়। ব্যাস, নিঃশব্দে হাসির ঝড় বয়ে গেল সেথায়। মধুপুরের মেঠো পথ ধরে দুরন্ত পায়ে হেঁটে চলেছে আঁচল। ডান হাতে তেঁতুল, বা হাতে রাখা বিট লবণ ছুঁয়ে ছুঁয়ে তেঁতুল খাচ্ছে সে। তৃপ্তিতে একটু পরপর মুখ দিয়ে জাতীয় শব্দ করছে। কিছু দূর এগোতেই দেখা হয়ে গেল মধ্যবয়স্ক এক ভদ্রলোকের সঙ্গে। ভদ্রতা বজায় রেখে সালাম দিল আঁচল। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম মা জননী, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো গো? কতদিন পর দেখা। আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই? তোমার বাড়ির সবাই ভালো আছে? কাকি কেমন আছে? সেও ভালো আছে মা। আঁচল আরো কিছু জিজ্ঞেস করতে উদ্যত হতেই উনি নিজে থেকেই বললেন, তুমি এখন আর ওই বাড়িতে যাও না কেন মা? বড় সাহেব তোমার কথা প্রায় জিজ্ঞেস করে। জিভ কেটে দুঃখ প্রকাশ করে আঁচল বলে, সরি কাকা, ইদানিং না কলেজ দেরিতে ছুটি হয়, সামনেই তো পরীক্ষা। এরপর কলেজ শেষে মনি টুম্পাদের সাথে ঘুরেঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে যায়, তাই সময় সুযোগ হয়ে ওঠে না। তুমি আমার হয়ে দাদাজানকে সরি বলো কেমন? আমি ইনশাআল্লাহ শীঘ্রই হঠাৎ করে একদিন হাজির হব, আর দাদাজানকে চমকে দেব, ভালো হবে না? উনি হেসে দিলেন আঁচলের বাচনভঙ্গি দেখে। খুব ভালো হবে বড় সাহেব, আর তোমার এই কাকা অপেক্ষা করে থাকবে তোমার। তাই? তাহলে তো শীঘ্রই যেতে হচ্ছে। একদমই তাই। আচ্ছা ঠিক আছে, যাব। হঠাৎই কিছু মনে পড়ায় আঁচল বলল, এই রে, ভুলেই গেছি, কাকা তেঁতুল খাবে বিট লবণ দিয়ে, বেশ স্বাদ। হাত বাড়ে তেঁতুল সাধল আঁচল। উনি হাসি মুখে তা ফিরিয়ে দিয়ে বললেন, না মা জননী, আজকে না, আমার দেরি হয়ে যাচ্ছে, অন্য একদিন খাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তাহলে আসি, মনে করে ও বাড়ি চেয়েও কিন্তু। নিশ্চয়ই যাব, তুমিও কিন্তু হরেক রকম খাবার নিয়ে রেডি থেকো। উনি মিষ্টি হাসি উপহার দিয়ে আঁচলের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন, বললেন, ভালো থেকো মা, মন দিয়ে পড়ালেখা করো। পড়ার কথা শুনতেই মুখটা শুকিয়ে গেল আঁচলের, তবুও তা প্রকাশ করল না। সালাম জানিয়ে বিদায় নিল। বিপরীত পথে অগ্রসর হলো দুজনেই। তৃপ্তি সহকারে তেঁতুল খেতে খেতে হাঁটতে লাগলো আঁচল। বাতাসের শস্য শব্দের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে পরপর তিনটি অভিজাত গাড়ি, দুটো শুভ্র রঙা ও একটি কৃষ্ণবর্ণের গাড়ি। প্রথম গাড়িটিতে ড্রাইভারের পাশেই বসে রয়েছে জাজবির, পেছনে রয়েছে জেরিন, তাওসিফ ও জিনিয়া। দ্বিতীয় গাড়িতে সামনের সিটে বসেছেন আকরাম সাহেব, পেছনে বসেছে আবিদা, তাহমিনা ও লাবণ্য। তৃতীয় গাড়ির চালকের পাশে বসেছে নামুল সাহেব, পেছনে নাসিম ও জাজবিরের পিয়ে রাশিদ। পরপর দু গাড়ির জানালায় মুখ ঠেকিয়ে বাইরের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করছে জিনিয়া ও লাবণ্য। গ্রাম বাংলার নয়নাভিরাম এই দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে ওদের। মায়ামাখা দৃশ্যগুলো অন্তরে বয়ে দিচ্ছে প্রশান্তির পরশ। শহরে কৃত্রিম পরিবেশে বেড়ে ওঠা শহরে মানুষদের কাছে গ্রামের সৌন্দর্য মনোমুগ্ধকর হয়ে থাকে। মায়ে ভরা একের পর এক গ্রাম, বিভিন্ন ফসলি জমি, আঁকাবাঁকা খালবিল, নদী, সবুজ শ্যামল মাঠ মুগ্ধ নয়নে অবলোকন করছে ওরা। জিনিয়া তো একটু পরপর খুঁজিয়ে চলেছে জেরিনকে। বিরক্ত হয়ে মোবাইল থেকে চোখ তুলে তাকায়। কি হয়েছে? ডিস্টার্ব করছিস কেন? দেখো না আপি, কি সুন্দর দৃশ্য। তুই দেখ, আমার ভালো লাগছে না রে। কথাটা শুনে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ে জাজবির। পেছনে ঘুরে জিজ্ঞেস করে, বেশি খারাপ লাগছে? না ভাইয়া, বেশি না, একটু একটু। আর বেশিক্ষণ লাগবে না, সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখ, বমি বমি ভাব কেটে যাবে।
জেরিন সম্মতিসূচক মাথা নাড়িয়ে মোবাইলে ডিসপ্লে অফ করে সিটে গাইলিয়ে চোখ বন্ধ করে ফেলে। জিনিয়া ওর দিকে একবার তাকিয়ে বাহিরে মনোযোগী হয়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকে। শুক্রবার দিন, সাপ্তাহিক ছুটির দিন। সকাল সকাল শাহেদা চেঁচামেচি করে চলেছে আঁচলের উপর। একে ঘুম থেকে উঠতে দেরি করেছে, সেই সাথে সকালের খাবার খেয়েছে দেরি করে। ঘন্টা দুয়েক ধরে উনি বলেই চলেছেন মেয়েকে গোসলে যেতে। কে শোনে কার কথা? শুক্রবার দিন 12টার বেশি বাজে। আজান দিয়ে দিয়েছে, কিন্তু মেয়ের কোনো খবরই নেই। কোথায় আছে কে জানে। ওনার হয়েছে যত জ্বালা। উঠোনে ছুটে বেড়াচ্ছে মুরগির বাচ্চার দলবল। তার পিছু পিছু দুষ্টুমি করে ছুটেছে আঁচল। ওর কোলে খিলখিল করে হাসছে 2 বছর বয়সী তুতুল, মনির ছোট বোন তুতুল। আঁচলের একেবারে নেওটা। ওর কোলে উঠলে দিন দুনিয়া ভুলে যায় যেন। আর ওকে কোলে নিয়ে আঁচলেও পরিতৃপ্তি লাভ করে। মেতে উঠে দুষ্টুমিতে ফিরে যায় যেন শৈশবে। এই মুহূর্তে দুজনেই দুষ্টুমি করছে মুরগি ছানার সঙ্গে। তাদের ধাওয়া করছে আঁচল, আর আনন্দে আত্মহারা হয়ে ছোট্ট ছোট্ট দাঁত বের করে হাসছে তুতুল। দুজনে দুষ্টুমিতে বাগড়া দিতে হাজির হয় মনি। দ্রুত পায়ে ছুটে আসে আঁচলের কাছে। ও ডানে দাঁড়িয়ে বলে, আসল বুবু, ও বুবু, বলো। জানো আই সোনার তরিতে মেহমান আইতাছে। জানি। বলেই থেমে গেল আঁচল। কিছু একটা মনে পড়ায় বিস্মিত হয়ে গেল। ঘুরে দাঁড়ালো মনির পানে। আজই আসছে? হ্যাঁ, হান্নান কাকা তো তাই কইল। হায় আল্লাহ, আমি তো ভুলেই গেছি। এই জলদি ধর তুতুলকে, আমি তাড়াতাড়ি বাড়ি যাই। তাড়াহুড়ো করতাছো কেন বুবু? আরে বাড়ি গিয়ে তাড়াতাড়ি গোসল করে খাওয়া দাওয়া সেরে সোনার তরে যেতে হবে না? গ্রামে মেহমান আসছে আর আঁচল দেখা করবে না? এ কি করে হতে পারে? তোরাও সবাই গোসল করে রেডি হয়ে থাক, আমি যাই তাহলে। মনে কিছু বুঝে ওঠার আগেই দুরন্ত পায়ে হেঁটে ও দৃষ্টি সীমানার বাইরে চলে গেল আঁচল। ফেল ফেল করে সেদিকে তাকিয়ে রইল মনি ও বাচ্চা তুতুল। পাক পাখার এই গুঞ্জনে মুখরিত হয়ে আছে সোনার তরী প্রাঙ্গণ। প্রবীণ আজাদ ইফতিসাম ডান হাতে রাজ্যকে একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পরনে পাঞ্জাবি ও পাজামা, চোখে চশমা, শুভ্র রঙা কেশ শোভা পাচ্ছে মাথায়। ওনার বাম পাশে দাঁড়িয়ে রয়েছে বিশ্বস্ত সহচর হান্নান। গাড়ি থেকে একে একে নেমে এলো জাজবির ও পরিবারের সদস্যরা। এতদিন বাদে দাদাজানের সাক্ষাৎ পেয়ে ছোটরা বেশ খুশি। ওরা এগিয়ে গিয়ে সম্মানসূচক সালাম দিল দাদাজানকে। আজাদ সাহেব হাসি মুখে সালামের জবাব দিলেন। জেইন ও জিনিয়া মিষ্টি হাসি উপহার দিয়ে আলিঙ্গন করলো প্রিয় দাদাজানকে। উনিও মিষ্টি করে হেসে দিলেন। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো জাদুবীর? জাজবিরের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন আজাদ সাহেব। জাজবির বলল, না দাদাজান, তেমন কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, তোমরা সবাই ক্লান্ত, ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও, পরে কথা হবে। হান্নান। ইশারা পেয়ে মধ্যবয়স্ক হান্নান সম্মতিসূচক মাথা নাড়ালো। ওদেরকে সাদরে গ্রহণ করে অন্দরে নিয়ে গেল। বড় একটি প্রবেশদ্বার পেরিয়ে দোতলা ভবন, সোনার তরী, শুভ্র রঙে রাঙানো ভবনটি। বড়সড় উঠোন পেরিয়ে ভবনের প্রবেশ পথ। উঠোনের ডান ও বাঁ অংশে লাগানো রয়েছে ফুল ও ফলের বেশ কিছু গাছ। ফুলের সুবাসে মন প্রাণ জুড়িয়ে যায় যেন। উঠোন পেরিয়ে বাড়িতে প্রবেশ করলো সকলেই। ভেতরে পুরোনো দিনের মতো আভিজাত্য লক্ষণীয়। সোফা সেট, টি টেবিল, দেয়ালে বেশ কিছু নামি দামি পেইন্টিং, যদিও বা জীবজন্তুর পেইন্টিং একটাও নেই। কেননা ঘরে জীবজন্তুর ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সমস্ত আসবাবই পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে যেন। আকরাম সাহেব ও এনামুল সাহেব ক্লান্ত দেহ এলিয়ে দিলেন সোফায়। বাকিরা ভৃত্যদের সাথে নিজ নিজ ঘরের দিকে অগ্রসর হলো। মুখখানি শুকিয়ে এতটুকু হয়ে গেছে আঁচলের। ঘরের জানালায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে সে। আঁচলের ঘরটি বলতে গেলে সাদামাটা। ঘরের মাঝ বরাবর দেয়াল ঘেঁষে বাঁকাভাবে রাখা হয়েছে খাট। রুমের বাম দিকে দেয়াল ঘেঁষে পড়ার টেবিল ও ডান দিকে দেয়াল ঘেঁষে বড় একটি ওয়ার্ড্রব। তার পাশেই রুমে প্রবেশদ্বার। খাটের ঠিক উল্টো দিকে জানালা। এই হলো আঁচলের নিজস্ব ঘর, ওর আলাদা দুনিয়া। মনে মনে মায়ের উপর অভিমান করেছে আঁচল, করবে নাই বা কেন। দুপুরবেলা গোসল সেরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ভদ্র মেয়ে হয়ে গিয়েছিল ও। উদ্দেশ্য সোনার তরী গিয়ে আগত অতিথিদের সাথে সাক্ষাৎ করা। মনির কাছে শুনেছি এবার নাকি একসাথে অনেকে এসেছে। আগে কখনো একসাথে এত জনকে আসতে দেখেনি ওরা।
তাই তো শহরে অতিথিদের দেখার জন্য মনটা আনচান আনচান করছিল ওর। কিন্তু বিধিবা শেষ মুহূর্তে মা বাধা প্রদান করলেও। মায়ের ভাষ্য মতে ভর দুপুর এখন আগত অতিথিরা নিশ্চয়ই ক্লান্ত, বিশ্রাম নিচ্ছে। এই সময় তাদেরকে বিরক্ত করার কোনো মানেই হয় না, এতে তারা বিরক্ত হতে পারেন। তাই আঁচল যেন ভদ্র মেয়ের মতো আগামীকাল গিয়ে দেখা করে আসে। এতেই মনটা খারাপ হয়ে গেছে আঁচলের। অতিথি এলো আজ, কত লোক গিয়ে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে এলো। রবি, মণি, তুতুর, টুম্পা অবধি দেখে এসেছে, আর ওদের দলনেত্রী আঁচল কিনা যেতে পারলো না। এই ভেবেই দুঃখ পাচ্ছে আঁচল। তাই তো মায়ের উপর অভিমান করে সে কখন থেকে রুমবন্দি হয়ে আছে। বাইরে না গেছে, না মায়ের সাথে কথা বলছে। বাইরে না গেছে আর না মায়ের সাথে কথা বলেছে। খুব অভিমান হয়েছে এবার। জানালায় দাঁড়িয়ে দুঃখ বিলাস করছিল আঁচল। হঠাৎই ওর দুঃখ বিলাসে ছেদ পড়ে। জানালার বাইরে টুম্বাকে দেখে কিছুটা বিস্মিত হয়ে গেছে আঁচল, তবে তা অভিব্যক্তিতে প্রকাশ করল না। তুই এখানে? হ্যাঁ বুবু, আমি। তুমি এখানে খাড়াই খাড়াই কি করতেছো? আমগুলাকে সোনার তরি গেল না কেন? ইচ্ছে করেনি তাই যাইনি। কি, তুমি না আরো যাওয়ার লেগে উদ্গ্রীব হইয়াছিল? সে ছিলাম, পরে ভাবলাম এত লোকের মাঝে ভিড়ে গিয়ে লাভ নেই, আমি বরং আগামীকাল গিয়ে দেখে আসবো একাকি স্পেশাল ভাবে। কথা চেপে গেল আঁচল। সহজ সরল টুম্পা তা বুঝতেই পারল না। একগাল হেসে বলল, ঠিক আছে, কাল তোমার লগে আমরাও যাও মনে। আজ তো বহুত মানুষ ছিল ওখানে। শহুরে মানুষ এসে বোঝে না, বীরের ঠেলায় ঠিক মতো দেখতেই পাইনি। তবে এইটা দেখছি শহুরে পোলাগুলো বেশ সুন্দর আছে। লাজুক হেসে টুম্পা বলল, এ দেখে চক্ষু চড়ক গাছ আঁচলের। বিস্মিত নয়নে তাকিয়ে থেকে বলল, তুই আবার সুন্দর ছেলেদের উপর কবে থেকে নজর দেওয়া শুরু করলি? আজ থেকে পোলাগুলো সত্যি সুন্দর ছিল। ছি লুচি মেয়ে, সর এখান থেকে। অতিথিদের গুণগান না গেয়ে তাদের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পড়েছে। কি একটা অবস্থা! বুবু সত্যি কইতেছি, হ্যাঁ আসলেই। বই তুই যা এখন, কাল আমি নিজে গিয়ে সৌন্দর্য মেপে আসবো না, ঠিক আছে? আর যদি তারা সুন্দর না হয় গ্রামের কর্মঠ মানুষগুলোর মতো দেখতে হয়, তাহলে কিন্তু মায়ের একটাও মাটিতে পড়বে না বলে দিলাম। টুম্পা হতভম্ব হয়ে বলল, হাই আল্লাহ, তোমার চোখে হ্যাঁ গো সুন্দর না লাগলো আমার কি দোষ আছে? হ্যাঁ দোষ আছে। বুবু দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ল টুম্পা। আর কিছু না বলে শুকনো মুখে ওখান থেকে প্রস্থান করল। টুম্পা দৃষ্টিসীমার বাইরে চলে যেতেই আঁচল হাসতে হাসতে শেষ হয়ে গেল। এতক্ষণ হাসি থামিয়ে রাখা বেশ কষ্টকর ছিল। মেয়েটাও না বড্ড বেশি সহজ সরল, অল্পতেই ঘায়াল করা যায়। আঁচল হাসতে হাসতে বিছানা থেকে এগিয়ে গেল। হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল বালিশে মাথা রেখে। কোনো মতে হাসি থামিয়ে টিনের চালে দৃষ্টি নিবদ্ধ করে একাকী বিড়বিড় করতে লাগলো। শহরে অতিথিরা দেখতে সত্যি এত সুন্দর। সূর্যাস্তের আধার ঘনিয়ে এসেছে বসুধায়। পাখপাখালির দল ফিরে চলেছে আপন নীরে। কমলাটে আভা ফুটে উঠেছে গগনে। বেশ মোহনীয় লাগছে দেখতে। জিনিয়া গুটি গুটি পায়ে হেঁটে চলেছে সোনার তরীর করিডোর ধরে। মুগ্ধ নয়নে বাড়ির এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে। হঠাৎই ভাউ ধ্বনি ভেসে আসে জিনিয়ার কর্ণগহ্বরে। আকস্মিক শব্দে বেশ ঘাবড়ে যায় জিনিয়া। বুকে থুতু ছিটিয়ে ডান পাশে পাশে তাকায়। দাঁতকেলি হাসছে তাওসিফ। ওকে দেখিয়ে মেজাজ খারাপ হয়ে যায় জিনিয়ার। তাওসিফের মুখোমুখি দাঁড়িয়ে জিনিয়া বলল, ভাইয়া তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? শুধু আমার পিছনে পড়ে থাকো কেন? কি, আমি কি অকর্মা যে খেয়ে দিয়ে কোনো কাজ নেই? শোন, আমার অনেক কাজ। আমি তো কাজে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম তুই করিডোরে ধরে হাঁটছিস আর হা করে তাকিয়ে আছিস। তোর ভাবসাব ঠিক সুবিধা লাগছিল না। এমনিতেই গ্রামের বাড়িতে আসি, কে বলতে পারে জিন ভূতে ধরলো নাকি, তাই চেক করে দেখছিলাম। তা কি দেখলে? দেখলাম ভয়ে তোর হাত পা কাঁপছে, ঠান্ডা হয়ে গেছে। মনে হলো ওকে জিন ভূতে এখন অবধি তোকে কাবু করতে পারিনি। সবই কেয়ারফুল, বলা তো যায় না কখন কোথা থেকে পেতনি উদাও হয়। জিনিয়া শান্ত স্বরে বলল, ভয় পেলাম না বলে দুঃখিত। ব্যাস আর দাঁড়ালো না জিনিয়া। ভাব নিয়ে ওখান থেকে চলে গেল। আর হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল তাওসিফ। কি বললো? ভয় পেলাম না বলে দুঃখিত? স্ট্রেঞ্জ। মাথা চুলকে উল্টো দিকে হাঁটতে শুরু করলো তাওসিফ। খানিক দূরে দাঁড়িয়ে ওর কাণ্ড দেখে মিটিমিটি করে হেসে উঠল জিনিয়া। সূর্যমামার আগমনে আলোকিত হয়েছে ধরিত্রী।
পাখিদের কিচিরমিচির কলরবে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ। মৃদুবন্ধ হাওয়া বইছে। শুভ্র রঙা প্রাতিষ্ঠানিক পোশাকে আবৃত হয়ে আছে আঁচলে গৌরবর্ণের বদন। কৃষ্ণকালো কেশরাশি দু কাঁধে বেরুনি আকারে শোভা পাচ্ছে। কাঁধে কলেজ ব্যাগ, পায়ে চকচক করছে কালো জুতো। বড় বড় কদম ফেলে দুরন্ত পায়ে হাঁটছে সে। হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সোনার তরী। বরাবরের মতোই প্রবেশদ্বার উন্মুক্ত। মুচকে এসে বাড়ির আঙ্গিনায় প্রবেশ করলো আঁচল। উঠোনে পৌঁছতেই দেখা মিল কিছু নতুন মুখের। খুশির ছাপ ফুটে উঠল আঁচলের মুখশ্রীতে। তৌসিফ ও জেরিন পাশাপাশি দাঁড়িয়ে মোবাইলে কিছু দেখছে আর হাসছে। লাবণ্য জেনিয়ার পাশাপাশি বসে রয়েছে বাঁশের মাচায়। বসে বসে পিঠা খাচ্ছে। আঁচল কয়েক কদম গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। হঠাৎ অচেনা মেয়েলি কণ্ঠে সালাম শুনেই ওদের কর্মকাণ্ডে ছেদ পড়ল। সকলেই সম্মুখে তাকিয়ে অবাক নয়নে তাকিয়ে রইল। এ যেন ছোটখাটো শুভ্র এক পরী। পরনে কলেজের পোশাক, চুলের মধ্যভাগে স্মৃতি এঁকে দু কাঁধে রেখে দিয়েছে দু বেনুনি। কাঁধে বই খাতা বহনকারী ব্যাগ, পায়ে কালো জুতো। রোদ্রের ছোঁয়ায় বিনিয়মিত ঘাম জমেছে মুখশ্রীতে। লালচে আভা ছড়িয়ে পড়েছে গৌরবর্ণের মুখমণ্ডলে। সবাই এমনভাবে তাকিয়ে রয়েছে যে সালামের জবাব দিতে যেন ভুলেই গেছে। ওদের চাহনি দেখে কিছুটা বিব্রত বোধ করছে আঁচল। ওদের দৃষ্টি আকর্ষণ করতে পুনরায় সালাম দিল। এবার ঘোর কেটে গেল ওদের। তাওসিফ তো বেশ বিব্রত বোধ করলো একটা বাচ্চা মেয়ের দিকে এভাবে নির্লজ্জের মতো তাকিয়ে থাকায়। ওয়ালাইকুম সালাম। কে তুমি? তোমাকে তো চিনলাম না। জি, আমি আঁচল, দাদাজানের পরিচিত। উনি আমাকে খুব ভালো করেই চেনেন। ও তাই, আমরা তো আসলে চিনতে পারিনি, প্রথমবার দেখলাম তো। তা তুমি দাঁড়িয়ে কেন? এসো আমাদের পাশে বসো। কিছু মনে করবেন না আপু, কলেজে যাচ্ছি তো দেরি হয়ে যাবে। ইনশাআল্লাহ পরে এসে দেখা করব। এখন আপাতত আপনাদের সাথে দেখা করতে এলাম। এ কেমন কথা? একটু সময়ের জন্য হলেও বসো। লাবণের কথা ফেরাতে মন সায় দিল না আঁচলের। অগত্যা লাবণের বাম পাশে গিয়ে বসল। লাবণের ডান পাশে বসে রয়েছে জিনিয়া। সে বলল, হাই, আমি জিনিয়া। তোমার নামটা বলবে না? আঁচল মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, হ্যালো, আমি আঁচল। তুমি কলেজ ড্রেসে? কলেজে পড়ো বুঝি? আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি। জিনিয়া উৎফুল্ল কণ্ঠে বলল, তাই নাকি? আমিও তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, এবার এইচএসসি দেব। সমবয়সী কারোর সান্নিধ্য লাভ করে আঁচল প্রকৃত রূপে ফিরে এলো। সেও উৎফুল্ল হয়ে বলল, আমিও তো। তুমি কোন গ্রুপে পড়ছো? সায়েন্স। তুমি? আমি কমার্সে। আমরা তো তাহলে সেম ক্লাস, এক প্রকার সখী। বলে হাত বাড়িয়ে দিল আঁচল। মিষ্টি হেসে জিনিয়া ওর হাতের সাথে হাত মেলালো। বাকিরা তো অদ্ভুত নয়নে তাকিয়ে রয়েছে ওদের দিকে। আঁচলের এ কি রূপ দেখছে। ওরা তো ভেবেছিল শান্তশিষ্ট মেয়ে আঁচল, কিন্তু এই যে চঞ্চলা এক হরিণী। মুহূর্তের মধ্যেই কেমন ভাব জমিয়ে ফেলল। লাবণ্য তো মাঝখানে বসে রয়েছে, ডানে বামে চোখ বুলিয়ে কাণ্ড দেখছে শুধু। আচ্ছা জিনিয়া, তোমার কলেজের নাম কি? খুব নামি কলেজে পড়ো নিশ্চয়ই। হ্যাঁ, বলতে গেলে তাই। আমি রাজুকে পড়ি। তাই? আমি কলেজটার নাম শুনেছি, টিভিতে দেখেছি তো। ওরা খুব ভালো রেজাল্ট করে বোর্ড পরীক্ষায়। এবার ভাগ্য ভালো হলে টিভিতে তোমাকে দেখতেও পারি। বলেই হেসে দিল আঁচল। ওর কথা শুনে বাকিরাও হেসে দিল। জেরিন নিঃশব্দে হেসে তাওসিফকে বলল, মেয়ের কথা শোনো, হাজার হাজার শিক্ষার্থীর ভিড়ে এ নাকি আমাদের জিনিয়াকেই দেখবে। তাওসিফ দুষ্টুমি করে বলল, দেখলে দেখতেও পারে, সেলিব্রিটি জিনিয়া বলে কথা। হেসে দিল জেরিন। আঁচল আরও কিছু বলতে যাচ্ছিল, হঠাৎই হাত ঘড়িতে সময় দেখে এক প্রকার আটকে উঠল। দাঁড়িয়ে গেল তৎক্ষণাৎ। ওর কাণ্ড দেখে সবাই কিছুটা ঘাবড়ে গেল। তৌসিফ শুধালো, কি হয়েছে? দেরি হয়ে যাচ্ছে, আল্লাহ রক্ষা করো, টাকলো আজ ছাড়বে না। বিড়বিড় করে বলল আঁচল। ওর কথাগুলো কারোরই বোধগম্য হলো না। আঁচল ওদের উদ্দেশ্য করে বলল, আমার না খুব দেরি হয়ে যাচ্ছে, আজ আসি, পরে দেখা হবে। আসসালামু আলাইকুম। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দুরন্ত পায়ে ছুটে সোনার তরী হতে বেরিয়ে গেল আঁচল। ওর যাওয়ার পরে হতবাক হয়ে তাকিয়ে রইল ওরা। কিছু বুঝে ওঠার আগেই চঞ্চলা হরিণী উধাও। লাবণ্য শুধালো, এটা কি হলো? গ্রামের মেঠো পথে দাঁড়িয়ে জাজবির, পরনে টি শার্ট ও জিন্স প্যান্ট, চোখে রোদ চশমা। ওর ডান পাশে দাঁড়িয়ে পিয়ে রাশিদ এবং বাম পাশে দাঁড়িয়ে হান্নান। সম্মুখে থাকা জমি দেখিয়ে বলল হান্নান, ছোট সাহেব,
এই হলো জমির বর্তমান অবস্থা। সব ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। কাকা, তুমি পরশুদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করার ব্যবস্থা করো। আমি এখানেই থাকতেই কাজ শুরু করতে চাই। ঠিক আছে ছোট সাহেব, তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। সাহস সঞ্চয় করে রশিদ বলল, স্যার, তাহলে কাজ কি শীঘ্রই শুরু করার ব্যবস্থা করব? হ্যাঁ, যত দ্রুত সম্ভব কাজ শুরু করো। আর বিলম্ব করতে চাই না। ঠিক আছে। অফিসিয়াল কথাবার্তায় লিপ্ত হয়ে রইল তিনজনে। ওদের পেছনে রাস্তা দিয়ে হেঁটে চলেছে আঁচল ও তার সাগরেদেরা। হাসাহাসি করতে করতে এগিয়ে চলেছে ওরা। জাজবের ঠিক পেছনে হতে রাস্তা পেরিয়ে গেল ওরা। খিলখিল হাসির কলরব শুনে স্তব্ধ হয়ে গেল জাজবির। চোখেতে পেছন ঘুরে তাকালো। রোদ চশমা হাতে নিয়ে চোখ বুলালো শুনশান রাস্তায়। দেখতে পেল কিছুটা দূরেই হেঁটে যাচ্ছে কিশোর কিশোরীর এক দল। ভ্রু কুঞ্চিত করে দৃষ্টি সরিয়ে নিল জাজবির। চোখের চশমা পরে রাশিদের কথায় মনোনিবেশ করল। তবে শ্রবণেন্দ্রিয়ে এখন না ভেসে আসছে সেই মধুর কলরব। অপরাহ্নের মৃদুবন্ধ হাওয়ায় গা ভাসি দিয়েছে আঁচল, জিনিয়া, লাবণ্য ও জেরিন। সোনাত্তরের ছাদে দাঁড়িয়ে গল্পগুজব করছে ওরা। জানো আজকে কি হয়েছে? আমার তো কলেজে যেতে 5 মিনিট দেরি হয়ে গিয়েছিল। আর প্রথম পিরিয়ডেই ইংরেজির টাকলু ফরিদ মাস্টারের ক্লাস। আজ তো একটা গোমরামুখ লোক, কথাবার্তায় রসকস একদমই নেই। উল্টো সব সময় করলার মতো তেতো তেতো কথা বলে। একটু এদিক ওদিক হলেই খ্যাক খ্যাক করে ওঠে। আজকে সুযোগ বুঝে আমাকে বাগে পেয়েছে, অমনি ধরেছে। এতগুলো কথা শোনালো আমাকে। আমিও মেহেরও আঁচল এমন নেকা কান্না শুরু করেছি, মাস্টার মশাই একদম আবেগপ্রবণ হয়ে পড়েছে। এরপর আঁচল নিজের মতো করে বলেই চলেছে। এদিকে জেরিন ও লাবণ্য ফিসফিস করে একে অপরের সাথে আলাপন সেরে নিচ্ছে। জেরিন ফিসফিস করে বলল, আঁচল ওর মাস্টার মশাইয়ের এমন বর্ণনা দিল যে চোখের সামনে ভাইয়ার অবয়ব ভেসে উঠেছে। ঠিক বলেছ, চোখের সামনে মাস্টার রূপী ভাইয়া ভাসছে, খ্যাক খ্যাক করে কথা বলছে, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় টাক। ইস! মুখ টিপে হাসতে লাগলো ননদ ভাবি। সেদিকে খেয়াল নেই আঁচল ও জিনিয়ার। তারা তো নিজেদের আলাপনায় ব্যস্ত রয়েছে। রাশিদের সাথে কথা বলতে বলতে বাড়ির আঙ্গিনায় প্রবেশ করলো জাজবির। কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল বাড়ির দরজার ঠিক তখনই হাসাহাসির শব্দ ভেসে এলো কর্ণগহ্বরে। কথাবার্তার ছেদ পড়ল ওদের। শূন্য উঠানে চোখ বুলিয়ে জাজবির শব্দ উৎস অনুসরণ করে ছাদে তাকালো। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে জিনিয়া ও লাবণ্য। হেসে হেসে কথা বলছে। আঁচল একটু ভেতর দিয়ে দাঁড়িয়ে থাকায় তাকে লক্ষ্য করল না জাজবির। ওদের দিকে ভ্রুক্ষেপ না করে ব্যস্ত পায়ে প্রবেশ করলো বাড়িতে। পিছু পিছু গেল রশিদ। দিবাকরে কিরণে আলোকিত হয়ে গেছে বসুন্ধরা। উন্মুক্ত জানালা গলিয়ে উষ্ণ কিরণ কামরায় প্রবেশ করেছে। রৌদ্রের আলিঙ্গনে আরেকটু গুটিসুটি মেরে ঘুমোচ্ছে আঁচল। সাহেদা বিরক্তিকর অভিব্যক্তি প্রকাশ করে পুনরায় কামরায় প্রবেশ করলেন। আঁচল, এই আঁচল, 9টা বাজতে চললো, কলেজ যাবি না? ঘুমকাতুরে কণ্ঠে বলল আঁচল। সাহেদা বিরক্ত হয়ে আঁচলের দেহে ধাক্কা দিয়ে ডেকে চলেছেন। এতে আঁচলের ঘুম কিছুটা পাতলা হয়ে গেল। নিভু নিভু চোখে তাকিয়ে বলল, কি হয়েছে? কি হয়েছে? 9টা বাজতে চললো, কলেজ যেতে হবে না? ওঠ, সেই কখন থেকে ডেকে চলেছি, ওঠ বলছি। শরীরে ভালো মতো কাঁথা জড়িয়ে চোখ বন্ধ করে বলল, উঠছি। উঠছি মানে কি? এক্ষুনি ওঠ। এখন না উঠলে কলেজ যাবি কখন? ওঠ বলছি। মায়ের জোড়াজড়িতে আঁচল আরামের নিদ্রা ত্যাগ করতে বাধ্য হলো। দেহের উপর হতে কাঁথা সরাতে সরাতেই বলল, উফ মা, তোমার জন্য শান্তিতে একটু ঘুমোতেও পারি না। বেশি শান্তি ভালো না, কলেজ মিস হয়ে যাবে। এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে আয়। গোসল কি এখন করবি নাকি ফিরে এসে করবি? বিছানা থেকে নেমে পড়লো আঁচল। চুলগুলো হাত খোপা করতে করতে বলল, ফিরে করব। এই বলে কামরা থেকে বেরিয়ে গেল আঁচল। সাহেদা ব্যস্ত হাতে বিছানা ও কাঁথা গুছিয়ে ফেলেন। মিষ্টি রৌদ্র দেহে মাখিয়ে কলেজের উদ্দেশ্যে হেঁটে চলেছে আঁচল। সঙ্গী হিসেবে ডান পাশে রয়েছে মণি। বুবু, বলে ফেল। ওই মেহমান গো কেমন লাগলো তোমার ধারে? ওনারা খুব ভালো মানুষ মনে হলো রে। শহুরে মানুষ, তার উপর পয়সাওয়ালা, এত ধনী লোক, তবুও কোনো অহংকার নেই। আচার ব্যবহার খুব ভালো। কি সুন্দর করে কথা বললো। আমারও তাই মনে হয়েছে, ওনারা বহুত ভালা। হ্যাঁ ঠিক বলেছিস। তুই জানিস, শহুরে অতিথিদের মধ্যে একজন আমার সাথী হয়। সেও আমার মতো এবার এইচএসসি দেবে। আমাদের মধ্যে না বেশ ভাব হয়ে গেছে।
খুশি মনে বলল আঁচল। মনি একগাল হেসে বলল, তোমার লগে ভাবনা হইয়া উপায় আছে? কি মিষ্টি মাইয়া গো তুমি। আঁচল ভ্রুকুচকে বলল, তেল দিচ্ছিস? জিভ কেটে তৎক্ষণাৎ মনি বলল, এই না না, তোমারে আমি তেল দিতে পারি? তুমি তো আমার মিষ্টি আঁচল বউ। আঁচলের বাহু পাশে আলিঙ্গন করে বলল মনি। ওর কাণ্ডে মিষ্টি হাসি উপহার দিল আঁচল। সেও মনিকে আলিঙ্গনে আবদ্ধ করে নিল। দুজনে কথা বলতে বলতে মেঠো পথ ধরে হেঁটে চলেছে। ওদের বিপরীত দিক হতে হেঁটে আসছে জাসবির। ডান কানে ফোন ধরে কথা বলতে বলতে হেঁটে আসছে। পাশে রয়েছে রাশিদ। কথোপকথনে ব্যস্ত দুজন অজানা মানুষ একে অপরের পাশ কাটিয়ে বিপরীত গন্তব্যে চলে গেল। একটুর জন্য হলো না প্রথম সাক্ষাৎ। অরুণের রাঙা আলো হেলে পড়েছে পশ্চিম দিগন্তে। অপরাহ্নে লালাভ আভায় নয়নাভিরাম লাগছে পরিবেশ। অন্তরিক্ষে জমেছে খণ্ড খণ্ড তুলোর ন্যায় মেঘমালা। মৃদুমন্দ হাওয়ার তোড়ে নৃত্য করছে বৃক্ষপাতা। লালচে আভা ছড়িয়ে পড়া অন্তরিক্ষে উড়ে বেড়াচ্ছে পাখপাখালির দল। ফিরে যাচ্ছে আপন নীড়ে। মুগ্ধকর এমন দৃশ্য দেখে মনে হচ্ছে এ যেন চিত্রশিল্পীর এক অপরূপ কারুকার্য। দিঘির পাড়ে আড্ডার আসর জমিয়েছে আঁচল ও তার সাগরেদেরা। তাদের হাসি কলরবে মুখরিত হয়ে উঠেছে চারিদিক। গাছের ডালে বাঁধনে আবদ্ধ হয়ে রয়েছে মোটা রশি। রশি দিয়ে তৈরি শক্ত দোলনায় দোল খাচ্ছে ছোট্ট তুতুল সোনা। ছোট ছোট দাঁত বের করে খিলখিল করে হাসছে সে। ওকে মনে ইচ্ছে মতো দোল খাওয়াচ্ছে আঁচল। উপভোগ করছে অবুঝ শিশুর স্বর্গীয় সুখ। একে একে সকলেই দোলনায় দোল খেতে থাকে। ফোনে কথা বলতে বলতে জাসবির এসে দাঁড়ায় কৃষ্ণচূড়া বৃক্ষের ছায়াতলে। বৃক্ষের দেহে এক হাতে ভর রেখে ফোন আলাপে ব্যস্ত রয়েছে জাসবির। সঙ্গীদের দোল খাওয়ানো শেষে দোলনায় ঠাঁই পায় মেহরোজ, আঁচল। একদল কিশোর কিশোরী হাসির কলরবে ফোন আলাপে বিভ্রাট ঘটে জাসবিরের। ভ্রুযুগল কুচকে শব্দ উৎস অনুসরণ করে সম্মুখে দৃষ্টি নিবদ্ধ করে জাসবির। দৃষ্টি নিবদ্ধ করতেই থমকে যায় জাসবিরের বক্ষপিঞ্জরের আড়ালে লুকায়িত হৃদযন্ত্র। অজান্তেই কুঞ্চিত ভ্রুযুগল স্বাভাবিক হয়ে যায়। কি দেখছে জাসবির? কাঁচা হলদে রঙের শাড়ি জড়িয়ে দোলনায় দোল খাচ্ছে সদ্য স্নাত এক কিশোরী। লাল রঙা তার ব্লাউজের পৃষ্ঠদেশ খানিকটা সিক্ত হয়ে গেছে বিন্দু বিন্দু পানির সান্নিধ্যে। চক্রাকারে ঘূর্ণায়মান দোলনায় বসে খিলখিল করে হাসছে সে। হিমেল হাওয়ায় উঠছে তাহার দীঘল কালো লম্বা চুল। ঘূর্ণনের ফলে সিক্ত কেশরাশি বিন্দু বিন্দু জল ছিটিয়ে পড়ছে আশেপাশে। কয়েক বিন্দু জল জাসবিরের মুখশ্রী অবধি ছুঁয়ে গেল। আবেশে মুদিত হয়ে গেল তার আঁখি পল্লব। কানে ঠেকিয়ে রাখা মোবাইল অজান্তে সরে গেল শ্রবণেন্দ্রিয় হতে। কিশোরী কানের পিঠে গুজে রেখেছে ছোট্ট একটি কাঠগোলা। টানা টানা আঁখি যুগল রাঙিয়েছে কাজল কালো রেখায়। ঠোঁটের কোণে অমায়িক এক হাসির রেখা। হাসির ছোঁয়ায় লালাভ আভা ফুটে উঠেছে কপোলদ্বয়ে। খানিকটা মুদিত হয়ে এসেছে আঁখি যুগল। মুক্ত ন্যায় শুভ্র দাঁত দৃশ্যমান হয়ে রয়েছে। সম্মোহনী নয়নে সেই হাসির দৃশ্য অবলোকন করছে জাসবির। কিশোরীর ডান হাতে থাকা মুঠো ভর্তি কাচের চুড়ি রিনিঝিনি শব্দে শিহরিত হয়ে উঠেছে সে। কিশোরী দু হাতে আঁকড়ে ধরেছে দোলনার দুধারের রশি। ঘূর্ণন গতিতে কানের দুল লুকোচুরি খেলছে কেশরাশির মাঝে। বশীভূত হয়ে গেল যেন জাসবির। ভুলে গেল জাগতিক সকল ভাবনা। মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল কৃষ্ণচূড়ার ছায়াতলে। মাশাআল্লাহ। রমণীর রূপের বহরে সম্মোহিত হয়ে জাসবিরের মুখ হতে একটাই শব্দ বেরিয়ে এলো। কর্কশ রিংটনে ধ্বনিতে ঘোর কেটে গেল জাসবিরে। সম্মোহিনী নয়নে একটিবার চোখের পাতায় ভাসমান কিশোরীর পানে তাকালো। অধর কোণে ফুটে উঠল মৃদু হাসি রেখা। সেদিক হতে দৃষ্টি সরিয়ে মোবাইলে নিবদ্ধ হলো। কল রিসিভ করে সরে গেল বৃক্ষতল হতে। পা বাড়ল সোনাত্তরী এর উদ্দেশ্যে। কয়েক কদম এগিয়ে পিছু ঘুরে তাকালো সে। দেখে নিল চঞ্চলা এক হরিণীর উচ্ছ্বাস। মনে মনে আওড়ালো প্রিয়দর্শিনী। অতঃপর সেখান থেকে প্রস্থান করল। মেহরোজ আঁচল টেরও পেল না খানিক আগেই তার সৌন্দর্যে বিমোহিত হয়ে পড়েছিল এক গোমরামুখ কাঠখোট্টা মানব। হয়তো রচিত হতে চলেছে এক নতুন প্রেমের উপাখ্যান। আধার নেমে এসেছে ধরিত্রীতে। চন্দ্র ছড়িয়ে চলেছে তার মোহনীয় দুতি। পুকুরের স্বচ্ছ পানিতে আছড়ে পড়ছে চন্দ্রের সেই মোহনীয় দুতি। ঝিঝি পোকার ডাক ভেসে বেড়াচ্ছে হাওয়ায়। ভোজন শেষে নির্ধারিত কামরায় ঠাঁই নিয়েছে সোনাত্তরীর সকল বাসিন্দা। নির্ধারিত কামরায় শয়ন গ্রহণ করেছে জাসবির। মাথার নিচে এক হাত গুলিয়ে সোজা হয়ে শুয়ে রয়েছে সে। কোমরের উপরিভাগ অবধি আবৃত হয়ে রয়েছে পাতলা কাঁথার আবরণে।
চোখে ঘুম নেই তার। বারবার চোখের পাতায় ভেসে উঠছে মায়াবী এক মুখশ্রী, তার কাজল কালো রেখায় রাঙানো টানা টানা আঁখি, অধরকোণে লেপটে থাকা মধুর হাসি। নেশা ছড়িয়ে পড়ছে জাসবিরের দেহ মনে, মারাত্মক এক নেশা, ইচ্ছে সত্ত্বেও যা কাটানো বড্ড মুশকিল। আর এমন মধুর নেশা কাটাতে বিন্দুমাত্র ইচ্ছুক নয় আজওয়াদ ইবতিসাম জাসবির। আজীবন এমন নেশা আসক্ত হয়ে থাকতে চায় সে। কাঙ্ক্ষিত এই কিশোরীতে বারংবার হারাতে ইচ্ছুক সে। রবির আগমনে সূচনা হলো এক নতুন দিনে। সোনাত্তরের বিল্ডিংয়ের রুমে মুখোমুখি বসে রয়েছে আজাদ সাহেব এবং জাসবির। আকরাম সাহেব ও এনামুল সাহেবও রয়েছেন। ওনারা দুই ভাই বসেছেন বাবা দুই পাশে। আজাদ সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, বীর, আজ তো হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন, অনেক লোক সমাগমন হবে, এটা খেয়াল রেখো, কোনো রোগ বিশৃঙ্খলা যেন না হয়। জি দাদাজান, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। জাসবিরের কথায় নিশ্চিত হলেন আজাদ সাহেব। এনামুল সাহেব বাবাকে বললেন, আব্বা আপনি চিন্তা করবেন না, আমরাও সাথে যাচ্ছি ইনশাল্লাহ, সবটাই শৃঙ্খলাভাবে হবে ইনশাআল্লাহ। তোমরা দুই ভাই বীরের সাথে থেকো, কোনোরূপ অসুবিধা যেন না হয়। দুই ভাই সম্মতি পোষণ করে মাথা নাড়ল। জাসবির বলল, দাদাজান, তোমার অনুমতি পেলে আমি যথাসম্ভব দ্রুত হসপিটালের কাজ শুরু করতে চাইছি। তুমি যেটা ভালো মনে করো, আমার কোনো আপত্তি নেই। দাদাজানের সম্মতিতে খুশি হলো জাসবির, যদিও বা গম্ভীর মুখস্থিতে তা প্রকাশ পেল না। খুশি মনে সোনার তরী প্রবেশ করলো চঞ্চলা আঁচল। হাতে কাচের বয়াম, যাতে রয়েছে মায়ের হাতে বানানো ঝাল আচার। উঠোনে তেমন কাউকে দেখতে পেল না আঁচল। আগতা পা বাড়ালো বাড়ির চৌকাঠে। যেতে যেতে দৃষ্টি আবদ্ধ হলো ডান পাশে থাকা বাগানে। অধরকোণ প্রসারিত করে বাগানের দিকে তাকিয়ে থেকে গুনগুন করে বাড়ির থেকে এগোতে লাগলো আঁচল। বিপরীত দিক হতে মোবাইল স্ক্রল করতে করতে আসছিল জাসবির। দুপক্ষে অন্যমনস্কতায় ধাক্কা লাগলো দু দেহের। মুহূর্তের মধ্যে ভীত সন্ত্রস্ত আঁচলের হাত ফসকে মাটিতে পড়ে গেল আচারের বয়াম। বয়াম চূর্ণ বিচূর্ণ হয়ে কিছুটা আচারের তেল ছিটকে পড়ল জাসবিরের প্যান্টের নিম্নাংশে। হোয়াট দ্য হ্যাক! রাগান্বিত হয়ে গেল জাসবির। কণ্ঠস্বর শুনেই শিউরে উঠল আঁচল। ভয় বুঝে এলো তার আঁখি বলল। নিচের দিকে তাকিয়ে রাগ প্রকাশ করেছিল জাসবির। আপত্তি হতে কোনরূপ প্রতিক্রিয়া না পেয়ে রাগত হয়ে সম্মুখে তাকালো। থমকে গেল সেই। সম্মুখে দাঁড়িয়ে থাকা ভীত সন্ত্রস্ত মুখখানি মোটেও আশা করেনি সে। ভয়ে শুকিয়ে গেছে গৌরবর্ণের মুখশ্রী। কেঁপে কেঁপে উঠছে তাহার অধর পল্লব। পরনে শুভ্র গোলাপি মিশেলে একটি শাড়ি। বরাবরের মতো আজও কাজল কালো রেখায় অঙ্কিত হয়ে আছে আখি যুগল। লম্বা চুল সাজিয়েছে বিরুণীতে। ঘোর লাগানো চাহনিতে আঁচলের পানে তাকিয়ে রয়েছে জাসবির। এ সময় সোনার তরীর বাম দিকে শুরু পথ ধরে উঠোনে ছুটে আসে তরুণ সদস্যরা। জাসবিরের রাগত স্বর শুনেই ওদিক হতে ছুটে এসেছে তারা। একটুও বিলম্ব করেনি, কিন্তু উঠানে পৌঁছে হতভাগ হয়ে গেছে সকলে। প্রথমে কিছু বুঝতে না পারলেও জাসবিরের পায়ের কাছে পড়ে থাকা আচারের বয়াম এবং প্যান্টে লেপটে থাকা তেল দেখেই ওরা শিউরে উঠল। ভীত নয়নে একে অপরের মুখ চাওয়াচাই করে ফেলল। ওপেন ইউর আইজ, গম্ভীর স্বরে বলল জাসবির। ওর কণ্ঠ শুনে ভয় দুকদম পিছিয়ে গেল আঁচল, যা দৃষ্টি এড়ালো না জাসবিরের। জাসবির পুনরায় চোখ খুলতে বলল। ওর কণ্ঠ শুনে ভাই বোনরা তো কেঁপে কেঁপে উঠছে। আল্লাহ, এ কি হয়ে গেল? বাচ্চা মেয়েটার কপালে আজ দুঃখ আছে, তুমি দয়া করে বাঁচিয়ে দাও। বিড়বিড় করে প্রার্থনা করলো লাবণ্য। ওর সঙ্গে সহমত পোষণ করে জিনিয়া আল্লাহর দরবারে দুহাত তুলে ফেলল। দোয়া করতে লাগলো সখীর জন্য। আই সেড ওপেন ইউর আইজ। রুক্ষ স্বর শুনে আতকে উঠে তৎক্ষণাৎ আঁখি পলক মেলে তাকালো আঁচল। চোখের পর্দায় দৃশ্যমান হলো সুঠাম দেহি গৌরবর্ণের এক লম্বা মানব, যার পাওনে কালো রঙের শার্ট ও প্যান্ট। বলিষ্ঠ দেহে আটসাট হয়ে লেপটে রয়েছে শার্টখানা। চুলগুলো জেল দিয়ে সেট করা। কালো শার্টের দুহাতা গুটিয়ে কোণের ভাঁজ করে রেখেছে সে। গৌরবর্ণের লোমশ হাতে শোভা পাচ্ছে দামি ঘড়ি। আপাতমস্তক চোখ বুলিয়ে আঁচলের দৃষ্টি আটকে পড়ল জাসবিরের চোখে। বাদামি রঙা ওই আঁখিতে হারিয়ে গেল আঁচল। মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে জাগতিক ভাবনা হতে বিচ্ছিন্ন হলো ওরা। ওদের এই অদ্ভুত কাণ্ড দেখে উপস্থিত ভাই ও বোনেরা হতবিহ্বল হয়ে গেল। তারা ভাবলো কি আর হচ্ছেটা কি? এজন্য পৃথিবীর অষ্টম আশ্চর্য। জিনিয়া তো মুখ ফসকে আঁচলের নাম ধরে ডেকে উঠল। তৎক্ষণাৎ চোখাচোখি ভঙ্গ হলেও
আঁচল ও জাসবিরের। বাস্তব পদার্পণ করেই তৎক্ষণাৎ কয়েক কদম পিছিয়ে গেল আঁচল। নত করে ফেলল তার ভীত সন্ত্রস্ত মুখখানি। জাসবির বায়ে তাকিয়ে দেখলেও ভাই বোনরা অবাক নয়নে তাকিয়ে রয়েছে। সম্মুখে নতমুখে দাঁড়িয়ে আঁচল। জাস্ট রিডিকিউলাস। অভিব্যক্তিতে বিরক্তি প্রকাশ করে বড় বড় কদম ফেলে সোনার তরী হতে বেরিয়ে গেল জাসবি। রেখে গেল কতগুলো হতবিহ্বল মুখ। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে আঁচল। এখনো বুঝতে পারছে না একটু আগে ঠিক কি থেকে কি হলো। এই গম্ভীর সুদর্শন মানুষটিকে, তার যে গম্ভীর স্বর আঁচলের ছোট্ট হৃদয়ে কম্পন সৃষ্টি করেছে রীতিমতো। এখনো বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। আঁচলকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে ওর দিকে ছুটে এলো তরুণ সদস্যরা। বোন, তুমি ঠিক আছো তো? বেশি ভয় পেয়েছো? ভয় পেও না, ভাইয়া একটু ওরকমই। তোমাকে কি বেশি বকেছে? কি হয়েছিল? ভাইয়া ওভাবে রেগে গেল কেন? আচারের বয়েম ভেঙে গেল কি করে? তোমার লাগেনি তো? একের পর এক প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছে। বিস্মিত নয়নে সকলকে দেখছে আঁচল। পুরোপুরি বোধগম্য না হলেও কিছুটা বোধগম্য হলো ওর। কম্পিত কণ্ঠে শুধালো, উনি কে? দীর্ঘশ্বাস ফেলে জিনিয়া বলল, আমাদের বড় ভাইয়া। ও। ভীত কণ্ঠে বলল আঁচল। লাবণ্য ও কাছে এসে ওকে আপাদমস্তক দেখে বলল, তোমার কোথাও লাগেনি তো বোন? না আপু, আমি ঠিক আছি। মুখটা কেমন শুকনো লাগছে, ভয় পেয়েছো? শুকনো ঢোক গেলে নাসূচক মাথা নাড়ল আঁচল। যদিও বা বেশ ভয় পেয়েছে। শহরে দানবীয় মানবের ধমক প্রথমবার খেলো কিনা, তবে লজ্জায় তা প্রকাশ করল না। তুমি কিছু মনে করো না আঁচল, ভাইয়া একটু অমন গম্ভীর স্বভাবের। সাধারণভাবে কথা বললেও মনে হয় রাগ করেছে, আসলে কিন্তু তা নয়। ভাইয়া খুব ভালো মনের একজন মানুষ, একদম নারকেলের মতো। উপরে কঠিন কিন্তু ভেতরটা একদম নরম। আঁচল জোরপূর্বক অধর কোণ প্রসারিত করল। মনের ভীত অবস্থায় দূর করতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলো। আমি ঠিক আছি, আপনারা চিন্তা করবেন না। আসলে আপনাদের জন্য মা আচার পাঠিয়েছিল, কিন্তু ভেঙে গেল বয়ামটা, সব পরে নষ্ট হয়ে গেল। মলিন মুখে বলল আঁচল। তারপর জিনিয়া বলল, ইটস ওকে, তুমি যে ব্যথা পাওনি এই অনেক। যদি কাছে আঘাত লাগতো? লাগেনি তো, আমি একদম ঠিক আছি। তবে ওনার প্যান্টে। সমস্যা নেই, ভাইয়া এসে পড়বে, তুমিও নিয়ে অত ভেবো না। কথা কথা ব্যস্ত হয়ে পড়ল সকলেই। একজন ভৃত্য এসে ভাঙ্গা বয়াম ও আচার পরিষ্কার করে ফেলল। খোলামেলা জমিনে জমায়েত হয়েছে বহু লোক। তারা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সামনে। ঝলমলে রৌদ্র ছুঁয়ে যাচ্ছে তাদের পতন। আজাদ সাহেব, জাসবির, আকরাম সাহেব ও এনামুল সাহেব একত্রে দাঁড়িয়ে রয়েছে। সঞ্জীবনী হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দোয়া করা হলো। আল্লাহ তাআলার নাম নিয়ে সূচনা হলো হাসপাতালে। গ্রামবাসী এবং আশেপাশে কয়েক গ্রাম থেকে বেশ কিছু লোক জমায়েত হয়েছে এখানে। তাদের স্বপ্নে হাসপাতাল তৈরি হতে চলেছে যে। প্রবীণ গ্রামবাসীরা আবেগপ্রবণ হয়ে পড়লেন। দুহাত তুলে মহান স্রষ্টার নিকটে শুকরিয়া আদায় করলেন। গ্রামে ভালো একটা হাসপাতাল ও চিকিৎসার অভাবে তাদের কতই না ভোগান্তি পোহাতে হয়েছে। রোগে আক্রান্ত হয়ে অকালে প্রাণ ঝরে গেছে বহু মানুষের। সঠিক চিকিৎসার অভাবে কত কষ্ট করতে হয়েছে, সেসবে অন্ত ঘটতে চলেছে অবশেষে। এবার থেকে স্বল্প টাকায় চিকিৎসা পাবে তারা। প্রয়োজনের সময় চিকিৎসার হাত বাড়িয়ে দেবে সঞ্জীবনী যোগ্যতা সম্পন্ন চিকিৎসকরা। এমনটাই প্রতিজ্ঞা করেছে আজওয়াদ ইফতিসাম জাসবির। জাসবিরের মঙ্গল কামনা করতে রাখলেও উপস্থিত সকলেই। এমন দয়ালু ভালো মানুষকে আল্লাহ তাআলা দীর্ঘায়ু প্রদান করুন। বহু বছর সে এভাবেই অন্যের তরে এগিয়ে আসুক, সকলের এই কামনা। উপস্থিত বহু মানুষের ভিড়ে আঁচলও তার সাকৃতরা ছিল। তাদের চোখে মুখেও খুশির ঝিলিক শোভা পাচ্ছে। ইফতিসাম পরিবারের জন্য বাকি সকলের মতো তারাও দোয়া করল। উচ্ছ্বসিত হয়ে পড়েছে সঞ্জীবনী হাসপাতালের জন্য। সঞ্জীবনী হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন দেখা শেষ করে মিঠোপথ ধরে সোনার তরীর উদ্দেশ্যে হেঁটে চলেছে জেরিন ও জিনিয়া। উৎফুল্ল কণ্ঠে জিনিয়া বলল, আপু, আমার আজ কি যে খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। অবশেষে ভাইয়ার অন্যতম ড্রিম প্রজেক্ট সঞ্জীবনী হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল।
এখন শুধু সময়ের ব্যাপার। একবার হাসপাতালের উদ্বোধন হয়ে গেলে গ্রামবাসীরা কত উপকৃত হবে, তাই না? হ্যাঁ রে, আজ খেয়াল করেছিস গ্রামের মানুষগুলো কেমন ইমোশনাল হয়ে পড়েছিল? ওদের কাঙ্ক্ষিত হাসপাতালের ভিত্তি প্রস্তুত স্থাপন হলো। খুশিতে ঝলমল করছিল ওদের মুখ। হ্যাঁ আপু, দেখেছি। ওনাদের খুশি দেখে খুব ভালো লাগছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনারা যখন ভাইয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েছিলেন। ভাইয়ার মঙ্গল কামনা করছিলেন, দোয়া করছিলেন ভাইয়ার জন্য। ওনাদের দোয়াই তো ভাইয়ার কাম্য। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের ভাইয়াকে আরো অনেক বছর বাঁচিয়ে রাখুক, এমন পরোপকার করার তৌফিক দান করুক। আমিন। সুম্মা আমিন। দুবোন কথা বলতে বলতে হেঁটে চলেছে। হঠাৎই পা ফসকে যায় জেরিনে। হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়, তখনই পেছন হতে শক্ত পরিসরী এক হাত ওর কোমল হাতটি আঁকড়ে ধরে। পড়তে গিয়েও শেষ রক্ষা হয় জেরিনের। বোনের অবস্থা দেখে আঁকড়ে উঠল জিনিয়া। ভীত সন্ত্রস্ত জেরিন ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। পেছন হতে ভেসে এলো, আপনি ঠিক আছেন তো মিস? পেছনে ঘুরে তাকালো দুই বোন। সামনে দাঁড়িয়ে সুদর্শন এক যুবক। পরনে শার্ট প্যান্ট, মৃদু হাওয়ায় এলোমেলো হয়ে আছে তার চুল। চোখে মুখে উৎকণ্ঠার বহিঃপ্রকাশ। সাজিদ জবাব না পেয়ে পুনরায় জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন তো মিস? অধরকোণ প্রসারিত করে মিষ্টি স্বরে বলল, আই এম ফাইন। ও, সাবধানে হাঁটাচলা করবেন। গ্রামের পথে বিপদ হতে কতক্ষণ? জি। জেরিন ধন্যবাদ জানানোর পূর্বেই বিদায় জানিয়ে ব্যস্ত পায় ওখান থেকে প্রস্থান করল সাজিদ। চিন্তিত স্বরে জিনিয়া শুধালো, আপু তুমি ঠিক আছো তো? সাজিদের পানে ঘোর লাগানো চাহনিতে তাকিয়ে থেকে হাসূচক মাথা নাড়ল জেরিন। সোনার তরী আঙ্গিনায় বাঁশের তরীর মাচায় বসে রয়েছে আঁচল, জিনিয়া ও লাবণ্য। তাওসিফ জেরিন পাশাপাশি বসে রয়েছে সিমেন্টের বাঁধানো উঁচু স্থানে, যা কিনা সোনার তরীর সিঁড়ির দুই পাশে অবস্থিত। কথা প্রসঙ্গে আঁচল লাবণ্যকে বলল, আচ্ছা আপু, উনি কি করেন গো? কালকে দেখলাম সবাই ওনার জন্য খুব দোয়া করছিল, প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল একেবারে। তারপর জিনিয়া শুধালো, কার কথা বলছো তুমি? বড় ভাইয়া? হাসূচক মাথা নাড়ল আঁচল। ঠিক তখনই দোতলা বারান্দায় ফোন স্ক্রল করতে করতে এসে দাঁড়ালো জসবীর। পরনে তার ধূসর বর্ণের টি শার্ট ও কালো ট্রাউজার। লাবণ্য বলল, ভাইয়া তো একটা ফার্মা। কথাটা সম্পূর্ণ করতে পারল না লাবণ্য। তার পূর্বই চঞ্চল আঁচল নিজের মতো ভেবে বিস্ময় প্রকাশ করে বলল, উনি ফার্মাসিতে কাজ করেন? হায় আল্লাহ, ওনাকে দেখে তো মনেই হয় না উনি ফার্মাসিতে কাজ করেন। আজকাল এত ফিটফাট লোক ফার্মাসিতে কাজ করে, কি দিনকাল এলো। কপাল চাপড়ে বলল আঁচল। ওর কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল উপস্থিত সকলেই। বারান্দায় অবস্থানরত জাসবির অবধি হতভম্ব হয়ে গেছে। থমকে গেছে সময়। পিনপিন নীরবতা বিরাজ করছে আঙ্গিনায়। তাওসিফ আর জেরিন একে অপরের মুখ চাওয়াচাই করছে। জিনিয়া ঘোর কাটাতে নিজ হাতে চিমটি কাটল। মৃদু আর্তনাদ করে আঁচলকে বলল, আঁচল, তুমি এসব কি বলছো? ভাইয়া কিনা শেষমেশ ফার্মেসিতে কাজ করে? হায় আল্লাহ। একসাথে হাসিতে ফেটে পড়ল ওরা। জাসবির তো দোতলায় দাঁড়িয়ে ফুঁসছে। প্রিয়দর্শিনী নির্বুদ্ধিতায় রীতিমতো বাকশূন্য হয়ে পড়েছে সে। সবাইকে হাসতে দেখে আঁচল কিছুটা হকচকিয়ে গেল। অধীর বিজয়ী প্রশ্ন করল, তোমরা সবাই এভাবে হাসছো কেন? জেন হাসতে হাসতে বলল, আঁচল, কি শোনালো আমাদের? হাসি তো থামতেই চাইছে না। ভাইয়া কি না ফার্মেসিতে? সবাইকে হাসতে দেখে আঁচলের মুখখানি মলিন হয়ে গেল। বলল, আমি ভুল কিছু বলেছি? তোমরা এভাবে হাসছো কেন বলো না? লাবণ্য কোনো মতে হাসি থামিয়ে জোরে শ্বাস নিল। বলল, আঁচল, তুমি আসলেই ভুল বলেছ। ভাইয়া কোনো ফার্মাসিতে কাজ করে না। তোমার কি মনে হয় অমন একজন হ্যান্ডসাম এডুকেটেড মানুষ ফার্মাসিতে কাজ করে? আঁচল মুখ গোমরা করে নাসূচক মাথা নাড়ল। সিমেন্টের বাঁধানো স্থান হতে নেমে এলো তাওসিফ। আঁচলের মুখোমুখি দাঁড়িয়ে জ্ঞান প্রদান করার মতো ভঙ্গিমা করে বলতে লাগলো, ভাইয়া কোনো সাধারণ কর্মচারী না, বুঝলে কিশোরে? সে হলো সঞ্জীবনী ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সিও। সঞ্জীবনী ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের টপ 3 ফার্মাসিউটিক্যালস কোম্পানির মধ্যে অন্যতম। সেই ফার্মার চিফ
এক্সিকিউটিভ অফিসার হলো আমাদের ভাইয়া। জাজবের পেশাগত অবস্থান শুনে হতবিহ্বল হয়ে গেল আঁচল। হা হয়ে তাকিয়ে রইল তাওসিফের মুখপানে। লাবণ্য শুধালেও, কিছু বুঝলে আঁচল? ঘোরের মধ্যে হাস্যজক মাথা নাড়ল আঁচল। থেমে থেমে বলল, উনি এত বড় পজিশনে আছেন? হ্যাঁ। চওড়া হেসে সম্মতি পোষণ করল তাওসিফ। ঘোর কাটিয়ে আঁচল জিভ কেটে নিজের মাথায় নিজেই কাটটা মারল। মুখখানে শুকিয়ে বলল, ছি ছি ছি, উনি এত বড় একজন মানুষ, আর আমি কিনা ওনাকে শেষমেশ ফার্মাসির কর্মচারী ভাবলাম। আসলে ফার্মা শুনেই না নিজের মতো করে ভেবে ফেলেছিলাম। ভাবতেও পারিনি উনি এত উচ্চ পদে অবস্থান করেন। আমি এই জন্য লজ্জিত। তোমরা দয়া করে কিছু মনে করো না, হ্যাঁ? ওর কথা শুনে মুচকি হেসে উঠল সকলেই। দীর্ঘশ্বাস ফেলে বারান্দা হতে চলে গেল জাজবির। মলিন মুখখানি স্বাভাবিক করে আঁচল বলে উঠল, যদিও বা কিছু মনে করার কি আছে, মানুষ মাত্র তো ভুল হতেই পারে, তাই না? ওনাকে তো আর আমি চিনি না, তাই উনি কে কি করেন সেসব আমি কি করে জানবো, ঠিক না? আঁচলের কথা শুনে সকলে মৃদু হেসে দিল। জেন ক্ষীণ শ্বাস ফেলে বলল, ভাগ্যিস ভাইয়া এখানে ছিল না, নাহলে আঁচলের ফার্মা টু ফার্মেসি শুনে খিচে করতো আমি তো ভাবতেই পারছি না। সম্মতি পোষণ করে তৌসিফ বলল, আর কি করতো, সুনামি শুরু হয়ে যেত। ওদের কথা শুনে কিছুটা ঘাবড়ে গেল আঁচল। শুকনো ঢোক গিলে বলল, উনি কি এতটাই রাগী ভাইয়া? তৌসিফ বলল, হ্যাঁ বোন, অনেক রাগী। জিনিয়া দুষ্টুম স্বরে বলল, এতটাই রাগী যে তাওসিফ ভাই তো ভাইয়াকে দেখলেই হাঁটু কাঁপাকাঁপি শুরু করে দেয়। কথাটা শুনে তেতে উঠল তৌসিফ। জিনিয়ার মাথায় গাঁটটা মেরে বলল, হাঁটু আমার কাঁপে না তো। এইখানে উপস্থিত সবাই ভালো করেই জানে তুই ভাইয়াকে কতটা ভয় পাস। কে বলতে পারে ভয়ের চোটে হয়তো কাপড় নোংরা করে ফেলিস। জিনিয়া ভেঙচি কেটে বলল, ছি, কি বাজে কথা। আমি ভাইয়াকে মোটেও ভয় পাই না। আমি তো আমার ভাইয়াকে খুব খুব ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসার চক্করে কাঁপুনে উঠে যায়। ওদের কথোপকথন শুনে আঁচলের শুকনো মুখখানি আরো শুকিয়ে গেল। আল্লাহ, লোকটা এত রাগী না বাবা। এর থেকে তো যত দূরে থাকা যায় ততই মঙ্গল। প্রথম দেখাতেই বয়াম ভেঙে কি বিচ্ছিরি কাণ্ড। ভাগ্য ভালো বয়ামের মতো উনি আমাকেও ভেঙে গুড়িয়ে দেননি। এখন থেকে ওনার থেকে 100 মাইল দূরে থাকতে হবে, এতেই আমার মাসুম হৃদয়ের মঙ্গল। কানে চিমটি কেটে মেহরাজ আঁচল নিজ মনে প্রতিজ্ঞা করলো সে ওই বদরাকি লোকটির থেকে 100 মাইল দূরে থাকবে। পাক্কা প্রমিস। কৃষ্ণকালো চাদরে আচ্ছাদিত হয়ে আছে বসুন্ধরা। খণ্ড খণ্ড তুলোর ন্যায় মেঘমালা জমেছে অন্তরিক্ষে। মেঘের আড়ালে লুকিয়ে রয়েছে চন্দ্র। নিজ রুমে পড়ার টেবিলে এক ধ্যানে বসে রয়েছে আঁচল। সামনে রাখা পাঠ্য বই বের করে রেখেছে আবুল ফজলের মানব কল্যাণ। বইয়ের পাতায় দৃষ্টি নিবদ্ধ করে জাগতিক ভাবনা ভুলে বসেছে সে। একদিনে তাকিয়ে রয়েছে। এ সময় রুমে প্রবেশ করলেন শাহেদা। মেয়েকে পড়াশোনা করতে দেখে খুশি হয়ে চলে যেতে উদ্যত হলেন। হঠাৎই থেমে গেল ওনার পথযুগল। পিছু ঘুরে তাকালেন। মেয়ের ভাবভঙ্গি লক্ষ্য করে ভ্রু কুচকে গেল ওনার। বড় বড় পা ফেলে এগিয়ে এলেন মেয়ের সন্নিকটে। ধ্যানমগ্ন কন্যার ধ্যান ভঙ্গ করতে পিঠে হাত দিয়ে ধাক্কা দিলেন। এতে হক চুকিয়ে গেল আঁচল। ঘোর হতে বেরিয়ে আশেপাশে চোখ বোলাতেই মাকে লক্ষ্য করল। আমতা আমতা করে বলল, মা। হ্যাঁ আমি। পড়াশোনা বাদ দিয়ে কোন ভাবনায় ডুবে আছিস? ভাবনা না তো, আমি তো পড়ছি মানব কল্যাণ। মেয়েকে হেসে বলল আঁচল। ওর কথায় ভ্রুক্ষেপ না করে শাহিদা কর্কশ কণ্ঠে বললেন, কি যে পড়ালেখা করছিস দেখতেই পাচ্ছি। এই তোর না কয়েক মাস পর এসএসসি পরীক্ষা, এই তোর পড়ার নমুনা। এমন করে পড়লে তো সিগারেটও পাবি না। মলিন মুখে আঁচল বললেন, এ কথা তুমি বলতে পারলে মা? হ্যাঁ পারলাম। তোর পড়াশোনার যা অবস্থা, সিডি ছাড়া কিছু পাবি বলে মনে হয় না। মোটেও না, আমি ইনশাআল্লাহ সম্মানের সহিত পাশ করব, তুমি দেখে নিও। তাই নাকি? তা তোর সম্মান কিসে, বি গ্রেড নাকি এ মাইনাস? উফ মা, তুমি এখন যাও তো, আমাকে পড়তে দাও। হ্যাঁ পর, নইলে গ্রামে মুখ দেখানোর রাস্তা থাকবে না। কেন, তোমার কি চর্মরোগ হয়েছে? চিন্তিত স্বরে শুধালো আঁচল। ওর ফাজলামি দেখে মাথায় গাঁটটা মারলেন শাহেদা। ফাজিল মেয়ে, মায়ের সাথে মশকরা হচ্ছে? আমি তোর ভালোর জন্যই তো বলছি। ভালো গ্রেড না পেলে তোর
উচ্চশিক্ষার কি হবে? যা হওয়ার হবে। এত পড়ালেখা করে লাভ কি বলো তো? সেই তো পরের বাড়িতে চুলা জ্বালাতেই হবে। মেয়ের ভাবনায় হতাশ হলেন শাহিদা। আঁচলের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বললেন, সোনা মা আমার, তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন বল। তুই যদি খারাপ রেজাল্ট করিস তাহলে কি হবে? একটু ভালো করে পড়, আর মাত্র কয়েকটা মাস। দেখ আল্লাহ এবার তোর মুখের দিকে তাকায় কিনা। মায়ের মন রক্ষার্থে হাসিচোখ মাথা নাড়ল আঁচল। শাহিদা মিষ্টি হাসি উপহার দিয়ে মেয়ের কেশরাশিতে অধর স্পর্শ করলেন। ওকে ভালো মতো পড়তে বলে প্রস্থান করলেন। মা প্রস্থান করতেই আঁচল বিরক্তিকর চাহনিতে তাকালো বইয়ের পাতায়। হাহ, মানব কল্যাণ, এরপরে কার কি এমন কল্যাণ হবে শুনি। ঠাস করে বাংলা বই বন্ধ করলো আঁচল। বইয়ের সারি হতে বের করলো গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র। এবার জোরে জোরে মাকে শুনিয়ে পড়তে লাগলো। মধ্যাহ্ন প্রহরে সাগরদের সঙ্গে নিয়ে গল্পগুজব করতে করতে পুকুর ঘাটের দিকে এগিয়ে চলেছে আঁচল। উদ্দেশ্য পুকুরে স্বচ্ছ পানিতে গোসল করা। পথিমধ্যে দেখা হলো জিনিয়ার সঙ্গে। সে সোনাতরীর সন্নিকটেই ঘোরাঘুরি করছিল। দুই সখী একে অপরকে দেখে মিষ্টি হাসি উপহার দিল। আঁচল, ভর দুপুরে সবাই মিলে কোথায় যাচ্ছ? পুকুরে গোসল করতে যাচ্ছি। পুকুর? তোমাদের বাড়িতে ওয়াশরুম নেই? আছে তো, কিন্তু আমার পুকুরে গোসল করতে অনেক ভালো লাগে। পুকুরে স্বচ্ছ পানি, ঝলমলে রোদ্দুর, সাথে ইচ্ছে মতো সাঁতার কাটা, দারুণ এক গোসল হয়। উৎফুল্ল কণ্ঠে বলল আঁচল। ওর কথা শুনে পুকুরের প্রতি আগ্রহ বেড়ে গেল জিনিয়ার। এই, তোমরা পুকুরে গোসল করো? ভয় করে না? ওরা তো ছোট, যদি ডুবে যায়। তারপর রবি বলল, কি যে কনাপা, জন্ম আমাগো গ্রামে, আমারা পানিতে ভয় পাইলে হয়? পানি তো আমাগো আর এক বাড়ি। তাই আমগো ডর লাগে না? চম্পার কথা শুনে জিনিয়া আরো কৌতূহলী হয়ে পড়ল। শুধালো, আচ্ছা, তোমরা এখন কোন পুকুরে যাচ্ছ? আঁচল জবাব দিল, মোল্লাবাড়িতে বড় পুকুর আছে না, ওখানে গোসল করতে যাচ্ছি। বড় একটা পুকুর তো, গোসল করতে বেশ লাগে। এই শোনো না, আমিও তোমাদের সাথে যেতে চাই। পুকুরে গোসল করব। আমি তো আগে কখনো পুকুরে গোসল করিনি, খুব ইন্টারেস্টিং লাগছে। জিনিয়া কথা শুনে আশ্চর্য হয়ে পড়ল সকলেই। একে অপরের মুখ চাওয়াচাই করে মণি বলল, আপা, এগুলো কি কন? আমনে হইলেন গিয়া আমাগো গ্রামের মেহমান, বড় বাথরুম থুইয়া আপনি পুকুরে গোসল করবেন? হ্যাঁ, করতে চাই। প্লিজ আমাকেও সঙ্গে নিয়ে চলো। সত্যি তুমি পুকুরে গোসল করতে চাও? ভ্রু কুচকে জিজ্ঞেস করলো আঁচল। হ্যাঁ সত্যি, তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আমার জামা কাপড় নিয়ে আসছি। তোমরা কোথাও যাবে না, কিন্তু এখানেই থাকবে। কাউকে বলবার সুযোগ না দিয়ে ব্যস্ত পায়ে হেঁটে ওখান থেকে প্রস্থান করলো জিনিয়া। ওর যাওয়ার পানে চেয়ে রইল আঁচল ও সাগরেদরা। জিনিয়া গিয়েছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আঁচলে ওর সাগরেদরা হাঁটতে হাঁটতে সোনার তরীর প্রবেশ মুখে গিয়ে দাঁড়ালো। খানিক বাদেই দেখা মিলল জিনিয়া। জামা হাতে সে সোনার তরী হতে বেরিয়ে আসছে, তবে বারে বারে ডানে বায়ে তাকাচ্ছে। কেমন ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে ওকে, যা দেখে আঁচল কিছুটা অবাক হলো। আঁচলদের লক্ষ্য করে জিনিয়ার জোরপূর্বক হাসি উপহার দিয়ে ওদের দেখে অগ্রসর হচ্ছিল। হঠাৎ গম্ভীর এক পুরুষালী কণ্ঠে থমকে গেল জিনিয়ার পদযুগল। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, এই আশঙ্কাই করছিল জিনিয়া। জিনিয়ার শুকনো ঢোক গিলে ধীরে ধীরে পেছনে ঘুরে তাকালো। জিজ্ঞাসা নয়নে তাকিয়ে রয়েছে জজবিহির। ওর হাতে জামা কাপড় দেখে জিজ্ঞেস করলো, ভর দুপুরে ড্রেস হাতে কোথায় যাচ্ছিস? ও ও ও ওই। আমতামতা করছে জিনিয়া, বুঝতেই পারছে না কি বলবে। কি বললে জজবির আশ্বস্ত হবে। আমি কিছু জিজ্ঞেস করেছি। গম্ভীর স্বর শুনে কেঁপে উঠল জিনিয়া। কিছু বলতে গিয়েও ব্যর্থ হচ্ছে। কণ্ঠনালী যেন জমে বরফ হয়ে গেছে, কিছু বলতেই পারছে না। জিনি, ভাইয়া, আমি পুকুরে গোসল করতে যাচ্ছি। ভীত সন্ত্রস্ত হয়ে এক শ্বাসে বলে ফেল জিনিয়া। ওর জবাব শুনে জাজবির বেশ চমকে গেছে। আর ইউ ক্রেজি? তুই প্রপারলি সুইমিং অবধি জানিস না, সেখানে গ্রামের পুকুরে গোসল করতে যাচ্ছিলি? ভাইয়ের কণ্ঠ শুনে ভয় জড়সড় হয়ে গেছে জিনিয়া। আঁচল প্রবেশ মুখে দাঁড়িয়ে সবটাই লক্ষ্য করলো।
এটা কোনো কথা হলো? সাঁতার পারে না অথচ পুকুরে গোসল করতে যাচ্ছিল। আল্লাহ না করে যদি ওর কিছু হয়ে যেত, এই রাগী ভাই তো আমাদের কেটে কুটি কুটি করতো। ভাবতেই অন্তরাত্মা কেঁপে উঠল আঁচলের। ভীত অচেনিয়ার কাছ থেকে জবাব না পেয়ে মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল জাসবিহিরের। হঠাৎই দৃষ্টিগোচর হলো সোনাত্তরী প্রবেশ মুখে কারো শাড়ির অংশবিশেষ দেখা যাচ্ছে। আর শাড়ি পরিহিতা মানুষটি কে তার বুঝতে বাকি রইল না জাসবিহিরের। তাই প্রবেশ মুখে থাকা মানুষটিকে শুনিয়ে শুনিয়ে জাসবি জিনিয়াকে বলতে লাগলো, জিনি, আজকে কাজটা একদম ঠিক করিসনি। কারোর প্ররোচনায় না গলে নিজের ভালো নিজের বোঝা উচিত। আজ যা হয়েছে হয়েছে, সেকেন্ড টাইম যেন এমন নির্বুদ্ধিতা আর না দেখি। গট ইট? কম্পিত মাথা নাড়িয়ে সম্মতি পোষণ করলো জিনিয়া। একটিবার প্রবেশ মুখে তাকিয়ে বাড়ির অন্ধরে প্রবেশ করলো জাসবির পিছু পিছু জিনিয়া। ওদের ভাই বোনের প্রস্থান শেষে আড়াল হতে বেরিয়ে এলো আঁচল। পাশে দাঁড়িয়ে থাকা সাগরেতের বলল, তোরা শুনলি ওই গুমড়ো মুখ বুনোটার কথা শুনলি? এই আমি কি জিনিয়াকে প্ররোচিত করেছি পুকুরে যেতে? ও নিজেই না বললো? বল। আপা নিজেই কইছে। তাহলে ওই লোকটা প্ররোচিত মানে কি বোঝালো? হ্যাঁ, না জেনে না শুনে মেহেরজ আঁচলকে দোষারোপ করার অধিকার সে পেল কোথায়? যত সব ভাওতাবাজি আমার সঙ্গে, ধুত, মেজাজটাই দিল খারাপ করে। গট গট করে পা ফেলে ওখান থেকে প্রস্থান করলো আঁচল। পিছু পিছু গেল সাগরেতরা। ওরা যেতে অধৈকন প্রসারিত হলো সোনাত্তরী প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা জাসবিরের। চঞ্চলা হরিণী, রাগান্বিত হরি দেখতে বেশ লাগে তো। প্রভাতের মিষ্টি রৌদ্র দেহে মাখিয়ে গ্রাম্য মেঠোপথ ধরে হেঁটে চলেছে জেরিন। গলায় ঝুলছে ক্যামেরা। পছন্দ মাফিক মনোমুগ্ধকর দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করছে সে। উদম শরীরে কয়েকজন কিশোর সাঁতার কেটে চলেছে নদীর জলরাশিতে। তাদের খিলখিল হাসি, কলরব ও জলের ঝপঝপ শব্দ আঁখি পল্লব বন্ধ করে মন দিয়ে অনুভব করছে জেরিন। ছোট ছোট অবুজ এই কিশোরদের আনন্দ উচ্ছ্বাস যে অতুলনীয় এক সুখানুভূতির সৃষ্টি করে, মন প্রাণ উজাড় করে তা অনুভব করতে হয়। ছোট ছোট অবুজ এই কিশোরদের আনন্দ উচ্ছ্বাস যে অতুলনীয় এক সুখানুভূতির সৃষ্টি করে, মন প্রাণ উজাড় করে তা অনুভব করতে হয়। শহরে কৃত্রিম পরিবেশে এমন সুখানুভূতি কোটি টাকা খরচ করেও মিলবে না। তাই তো শান্তিতে বসবাসের একমাত্র ঠিকানা বাংলার নয়নাভিরাম গ্রাম। বাংলার এক এক গ্রাম এক এক সৌন্দর্যের অধিকারী। তাদের মধ্যে বিদ্যমান বেশ কিছু পার্থক্য। এসব পার্থক্য মিলিয়ে তো সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা। জেরিন বিমোহিত হয়ে পড়েছিল গ্রামীণ সৌন্দর্য অবলোকন করে। ক্যামেরা ক্লিক করে স্মৃতির পাতায় সংরক্ষণ করছিল নয়নাভিরাম দৃশ্য। হঠাৎই থমকে গেল জেরিন। অজান্তে ক্যামেরা বন্দী হলেও অন্যরকম এক সৌন্দর্য। পরনে 3/4 প্যান্ট ও কালো হাফাতার গেঞ্জি। হালকা সিক্ত কেশরাশি বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জল। সমবয়সী কয়েকজন বন্ধু সহকারে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছে সাজিদ। তার এই আকর্ষণীয় অন্য আবতার দেখে বিমুগ্ধ হলো জেরিন। ঘোরের মধ্যে ধাবিত হয়ে ফটাফট ক্যামেরায় তুলে নিল বেশ কয়েকটি ফটো। কেন অজানা এক যুবকের ফটো ক্যামেরাবন্দি করলো জানা নেই জেরিনের। সে বিমোহিত নয়নে তাকিয়ে রইল জলধারায় অর্ধ ডুবন্ত সাজিদের পানে। সাজিদুল ইসলাম টেরও পেল না তার এই সামান্য রূপে বিমোহিত হয়ে পড়ল এক সুন্দরী রমণী। পরন্ত বিকেলে বাড়ির কাছাকাছি প্রশস্ত রাস্তায় আনন্দে মেতে উঠেছে আঁচল ও তার সাগরেতরা। মেঠো পথে অঙ্কন করা হচ্ছে বর্গাকৃতি ঘর। তাতে ঘর কেটে কেটে খেলার উপযোগী করে তোলা হয়েছে। কুতকুত খেলছে ওরা। টুম্পা ঘর বেয়ে বেয়ে কুতকুত ধ্বনি নির্গত করে খেলছে। বেশ আনন্দের সহিত আঁচল ও বাকিরা খেলাটি উপভোগ করছে। বিস্তর জমিতে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ আলাপচারিতায় মগ্ন ছিল জাসবির এবং রাশিদ। জমিটি নিয়ে কথা বলছিল। জাসবিরের কথা শেষ হলে বলতে শুরু করলো রাশিদ। মন দিয়ে সেসব শুনছিল জাসবির। হঠাৎই দৃষ্টি নিবদ্ধ হলো জমি সংলগ্ন রাস্তায়। রাস্তাটি শুনশান, তেমন লোক সমাগম নেই এখানে। তাই খেলার জন্য এই স্থানটি বেছে নিয়েছে আঁচল। সঙ্গীদের পালা শেষে কুতকুত খেলছে আঁচল। হৃদগহিনী ঠাঁই দেওয়া কিশোরীর এহেন রূপ দেখে চমকে উঠল জাসবির। জলপাই রঙা শাড়িতে আবৃত কিশোরী মনোযোগ দিয়ে খেলছে। ডান পাশে দাঁড়িয়ে ওকে উৎসাহ যোগাচ্ছে সাগরেতরা। পিচ্ছি প্রিয়দর্শনীর এহেন রূপ দেখে অধরকোণ প্রসারিত হলো জাসবিরের। রাশিদ সে তখন থেকে একাকী বলেই চলেছে। পাশে দাঁড়িয়ে থাকা বস যে প্রেম ঘরে ডুবে গিয়েছে ঘুণাক্ষরেও টের পায়নি সে।
নিজের মতো বলেই চলেছে। নিজের পালা শেষ হলে উচ্ছ্বাস প্রকাশ করলো আঁচল। ওর কাণ্ড দেখে জাজবির মৃদু হেসে মনে মনে আওড়ালো, কিশোরী প্রিয়দর্শিনী। আঁচলের থেকে দৃষ্টি সরিয়ে রাশিদের কথায় মনোনিবেশ করতে উদ্যত হলো জাজবির। হঠাৎ ওর দৃষ্টিগোচর হলো অযাচিত এক দৃশ্য। মুহূর্তের মধ্যে মেজাজ বিগড়ে গেল জাজবিরে। আঁচল হতে 15-20 কদম দূরে অবস্থিত একটি চায়ের দোকান। সেখানে বসে চা পান করছে দুজন যুবক, যারা চায়ের কাপের প্রতিটা চুমুকের পাশাপাশি উপভোগ করছে দুরন্ত কিশোরীর সৌন্দর্য। মাঝে মধ্যে নিজেদের মধ্যে আলাপ করে বিশ্রীভাবে হেসে উঠছে। এই দেখেই নিজেকে সামলাতে ব্যর্থ হলেও জাজবির। রাশিদের গুরুত্বপূর্ণ কথা অগ্রাহ্য করে বড় বড় পা ফেলে এগোতে লাগলো আঁচলের পানে। এই দেখে হতভাগ হলো রাশিদ। স্যার এভাবে কোথায় যাচ্ছে? সাহস সঞ্চয় করে জাজবির এর পিছু নিল রাশিদ। টুম্পার সাথে হাসাহাসি করছিল আঁচল। তখনই কর্ণকুহরে পৌঁছালো স্বল্প চেনা গম্ভীর স্বর। খেলাধুলা করার বয়স কি এখনো পেরিয়ে যায়নি? চমকে উঠে পিছু ঘুরে তাকালো আঁচল। জাজবির দাঁড়িয়ে, পাশে এসে দাঁড়িয়েছে রাশিদ। জিজ্ঞাসু নয়নে তাকিয়ে রয়েছে আঁচল। সপ্তদোষী এক কিশোরী বাচ্চাদের সাথে খেলাধুলা করছে। Isn't it odd? না। কম্পিত কণ্ঠে বলল আঁচল। জবাব শুনে অসন্তুষ্ট হলো জাজবির। দাঁত চিপিয়ে চিপিয়ে বলল, তোমার না কয়েক মাস পর এইচএসসি এক্সাম? লেখাপড়া বাদ দিয়ে এসব হচ্ছে? ফেল করার নিয়ত করেছো কি? অপরিচিত মানুষটির মুখে এমন কথা শুনে কষ্ট পেল আঁচল। তবুও স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী মুখের উপর জবাব দিতেই পারল না। অজানা ভয়ে ভীত হয়ে দৃষ্টি নত করে তাকিয়ে রইল মাটিতে। জাজবির খেয়াল করলো সেই দুজন যুবক তাড়াতাড়ি চা পান করে বিল পরিশোধ করছে। আঁচলের উদ্দেশ্যে জাজবির গম্ভীর স্বরে বলে, সন্ধ্যা হতে চলেছে, বাড়ি যাও রাইট নাও। জাজবিরের কথা শেষ হতে না হতেই দুরন্ত পায়ে সীতা হতে প্রস্থান করলো আঁচল। রাশিদ এবং আঁচলের শাগরেদরা এসবের কিছুই বুঝতে পারল না। তবে আঁচলের দেখা দেখিও শাগরেদরাও চলে গেল ওখান থেকে। বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলিয়ে নিল জাজবির। রাশিদকে ইশারা করে জায়গা ত্যাগ করলো।